হ্যাঁ। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোর সাইবার সিকিউরিটিটা যেটা আছে সেইটুকুনি পোর্শনটা, ঠিক আছে? তো খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ওকে, তো দেখতে পাচ্ছিস আমার স্ক্রিন? হুম হুম তো হুম। সাইবার সিকিউরিটি পড়বো, তো হোপফুলি সবারই খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং জিনিস অনেক কিছু বলবো, তো বাকিরা সবাই একটু জয়েন করে যাক। তারপর অনেক সুন্দরভাবে আমরা দেখবো জিনিসগুলোকে। তো ফার্স্ট অফ অল, তোরা আমাকে চিনিস, আগেও কেউ কেউ দেখেছিস অথবা কেউ কেউ জানিস। আমার নাম প্রীতম স্যার, আমি এখানে বেসিক্যালি জিলেটের জন্য ম্যাথস পড়াই, আর বাকি সেমিস্টারগুলোতেও কিছু কিছু সাবজেক্ট রুম্পা ম্যামের সাথে পড়িয়ে থাকি। তো আইটি সিস্টেম হচ্ছে বেসিক্যালি যে কোনো স্ট্রিমেরই একটা বেসিক ফান্ডামেন্টাল। কম্পিউটারের তো যুগ, তো কম্পিউটারের এই যে তোর এরা, তো এই এরা কম্পিউটারের যে এই যে তোর যে আজকালকার দিনে কম্পিউটার ছাড়া চলবে না, তো সেই কম্পিউটার রিলেটেড আইটি সিস্টেম সবারই জানতে হয়, তাই সেকেন্ড সেমিস্টারে সবারই থাকে। এবং যে কিনা বেসিক্যালি এরপরে ধীরে ধীরে তোর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, সে আরও নিজেকে স্পেশালাইজ করার জন্য সে কিন্তু এই ডোমেনটাকে চয়েস করতে পারে। কারেন্টলি আমি অ্যাজ আ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবেই জব করি এই ফিল্ডে। ওকে, তো তোদেরকে আমি বলছি যে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ক্লাসটা, বিকজ তোরা দেখবি যখন স্লাইড তোরা বুঝতে পারবি। তো সাইবার সিকিউরিটি ব্যাপারে কার কি আইডিয়া আছে একটু আমি শুনি। ফার্স্ট অফ অল তোমরা আমাকে একটুখানি বলো যে সাইবার সিকিউরিটি রিলেটেড কার কি আইডিয়া আছে। হ্যালো, খুব সহজভাবে বললেই হবে, তোরা ডেলি বেসিসে অনেক কিছুই দেখিস, বল। এবং কারোর কারোর সাথে হয়তো ঘটেও গেছে, কারোর কারোর সাথে হয়তো হয়, হতে গিয়ে বেঁচে গেছে, এরকমও হয়। তো বেসিক্যালি কি বলতে চাইছি আমি, এটার মানে বলতে চাইছি যে যত আমাদের কম্পিউটার সায়েন্স এবং আমাদের এই যে ওয়ার্ল্ড ডিজিটালাইজ হবে, বা এবং কম্পিউটার ডেভেলপমেন্ট যত বেশি এগোবে, টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি যত বেশি ডেভেলপ করবে, তত বেশি কিন্তু আমাদের রিস্ক থাকবে ডেটা ব্রিচ হওয়ার। ক্লিয়ার? ইয়েস অর নো? তত বেশি কিন্তু ইনফরমেশন লিক হয়ে যাওয়ার, ব্রিচ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। তো এই পার্টিকুলার কারণগুলোর জন্যই কিন্তু আমরা কি করি, এই পার্টিকুলার কারণগুলোর জন্যই আমাদের কিন্তু মাস্ট কী করতে হয়, রেসপন্সিবিলিটি নিতে হয় যেন এই ডেটা ব্রিচ না হয়। সেটা মেবি কোনো একটা অর্গানাইজেশনের ডেটা ব্রিচ হতে পারে, মেবি একটা ইন্ডিভিজুয়ালের ডেটা ব্রিচ হতে পারে। ইন্ডিভিজুয়ালের ডেটা ব্রিচ মিনস যে তোমার কোনো রকমভাবে তোমাকে বিভিন্ন ধরনের প্রলোভনে তুমি কি করলে, তুমি তোমার ক্রেডিট কার্ডের পিনটা কাউকে বলে দিলে, ব্যাস তোমার টাকা, এবং তোমার হয়তো ক্রেডিট কার্ডটাও কোনো রকমভাবে লস হয়ে গেল, এবং সেই সূত্রে তোমার টাকা ব্যাংক থেকে গায়েব হয়ে যেতে পারে। বা তোমার কাছে তুমি 5 কোটি টাকা জিতেছো, তুমি একটা ভালো গাড়ি জিতেছো, এইসব বলে তোমার কাছে একটা মেল আসলো, বা তোমার কাছে একটা কি আসলো, SMS আসলো মোবাইলে, তুমি ওইখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে। তো ওই লিঙ্কটাতে ক্লিক করে তুমি ভাবলে হয়তো কিছুই হলো না, আমি টাকাও পেলাম না, আমি ব্যাক করে চলে আসলাম। কিন্তু আলটিমেটলি কি হয়ে গেল, আলটিমেটলি তোমার যে মোবাইলটা বা তোমার যে ডিভাইসটা, সেই ডিভাইসটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেল। কম্প্রোমাইজ মিনস সেই ডিভাইসের যাবতীয় ইনফরমেশান কিন্তু সেই ব্যক্তির কাছে চলে গেল যে কিনা তোমার মোবাইলে ওই ফেক একটা প্রলোভন দেখিয়ে এবং তার মধ্যে একটা ইমেল অ্যাটাচ, মানে সরি, তার মধ্যে একটা লিঙ্ক অ্যাটাচ করে তোমাকে পাঠিয়েছিল, যেই লিঙ্কটাকে তুমি ক্লিক করে তোমার সমস্ত ডিটেলস তুমি তাকে দিয়ে দিলে অজান্তেই। তো এই জায়গাগুলো থেকে আমাদের সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা যারা সাইবার সিকিউরিটি ডোমেনে থাকে, বা অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা ইন্ডিভিজুয়াল, সবাইকে কিন্তু এই জায়গাগুলোতে কি করতে একটু খেয়াল রাখতে হয় যে এই জিনিসগুলো থেকে আমাদের সতর্ক থাকা উচিত। কারণ এই জায়গাগুলো থেকে কী হতে পারে, আমার ডেটা ব্রিচ হতে পারে, আমার কনফিডেন্সিয়াল ডেটা, মানে আমার পার্সোনাল সমস্ত জিনিসপত্র অন্যের কাছে চলে যেতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে আরও সিকিওর রাখার জন্য ইন্ডিভিজুয়ালের জন্য বলো বা কোনো একটা অর্গানাইজেশনের জন্য বলো, এই জন্য সাইবার সিকিউরিটি অ্যানালিস্টরা তোমার বিভিন্ন ধরনের ওয়েতে সেগুলোকে প্রোটেক্ট করে। এবং এই জবটা খুবই ভালো, এবং এই জবটাতে ভালো স্যালারিও পাওয়া যায়, ইন ফিউচার এগোতে পারো, এবং ডিমান্ডও আছে। বিকজ অ্যাজ পার কারেন্ট সিনারিও, আর তোমার সমীক্ষা বলছে যে যতজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট দরকার আমাদের ইন্ডিয়াতে, তত, বা পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড, তত সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্কিল সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার নেই। তার জন্য এত বেশি পরিমাণে ডেটা ব্রিচ হচ্ছে।
এই অবধি কারো সবার ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ, ওকে, হাত হ্যাঁ তুলেছো, স্যার। বলো হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বলো, হাত তুলেছো, বলো বলো, হাত তুলেছো। তাহলে বেসিক্যালি যেইটাকে এতক্ষণ ধরে বলছিলাম যে তোমার ডিভাইস, তোমার সোসাইটিতে কারোর ডিভাইস বা কারোর পার্সোনাল জিনিসগুলো যে কম্প্রোমাইজ হচ্ছে, সেটাকে বেসিক্যালি আমরা ডেটা ব্রিচ বলবো টেকনিক্যালি, অথবা সেটাকে আমরা কি বলি, তোমরা চারিদিকে এখন শুনতে পাচ্ছ, সেটাকে বলা হয় হ্যাকিং। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে বেসিক্যালি কোনো একটা অর্গানাইজেশন হোক বা যাই হোক, এই প্রবলেমটাই যে সিকিউরিটি যে প্রবলেম, যে কোনো একটা ডিভাইসের যে সিকিউরিটি প্রবলেম, এই সিকিউরিটি প্রবলেমটা হচ্ছে একটা গ্রেটার তোমার কি কনসার্ন এরিয়া। তো এই জন্য যত আমার ডে বাই ডে আমার টেকনোলজি ইন্টিগ্রেটেড হবে, তত আমার অর্গানাইজেশন এবং কর্পোরেশন বা বলো ইন্ডিভিজুয়ালরা তত কি হবে, তত কিন্তু তোমার চাইবে যে তার ডেটা সিকিউর থাকুক, এবং তার জন্য তারা অবশ্যই হায়ার করবে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা সাইবার সিকিউরিটির লোকদেরকে। ঠিক আছে, কারণ সাইবার সিকিউরিটি কী করবে, সাইবার সিকিউরিটি তোমাকে অ্যাসিওর করবে যে তোমার ডেটাটা সেফ আছে এবং ডেটাটা ব্রিচ হচ্ছে না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এই হলো ব্যাপার। এবং কাদের ক্ষেত্রে এই হ্যাকিং বা ডেটা ব্রিচগুলো হয়? সাধারণত এগুলো হয় ইম্প্যাক্ট যেটা পড়ে, ম্যাসিভ ইম্প্যাক্ট যেটা হয়, সেটা বেসিক্যালি কোম্পানি এবং অর্গানাইজেশনে হয়। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালের ওপরেও হতে পারে, অ্যাভারেজ পার্সনের ওপরেও এই এফেক্টগুলো আসে, বাট ম্যাক্সিমাম যারা হ্যাকার হয় তারা টার্গেট করে লার্জ বড় বড় অর্গানাইজেশন, স্মল এবং মিডিয়াম সাইজ অর্গানাইজেশন সব থেকে বেশি করে, তারপরে লার্জ অর্গানাইজেশন, আর হচ্ছে তোমার কর্পোরেশনগুলোকে বেসিক্যালি ওরা টার্গেট করে। তো এই যে ম্যালিসিয়াস বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনপুট করে দেওয়া বা বিভিন্ন ধরনের টুলস দিয়ে তোমার ডেটা ব্রিচ করা, এই জিনিসগুলো থেকে প্রোটেক্ট করার জন্যই, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের অ্যাটাকগুলোকে প্রোটেক্ট করার জন্যই কালেকটিভলি বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড পলিসিস আছে, যেগুলোকে মেনটেন করে সাইবার সিকিউরিটি অ্যানালিস্টরা তোমার ডেটাকে, তোমার অথবা অর্গানাইজেশনের ডেটাকে প্রোটেক্ট করছে। এটাই হলো সাইবার সিকিউরিটির জার্নি, এইভাবেই স্টার্ট হয়েছিল। ঠিক আছে, যে আমাকে কী করতে হবে, আমার ইনফরমেশন টেকনোলজিকে বাঁচাতে হবে ডেটা ব্রিচের থেকে বা হ্যাকিংয়ের থেকে। ক্লিয়ার? তো দ্য প্রসেস অফ প্রিভেন্টিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিটেক্টিং তোমার কি বলবো, দ্য ইউজ অফ ডেটা ইন দ্য কম্পিউটার by an individual or without an organization or with organization is called as computer security. তো এটা একটা কম্পিউটার সিকিউরিটি কাকে বলে কোশ্চেনে আসতে পারে, তোমরা লিখে দেবে, বুঝতে পারছো? দ্য প্রসেস অফ প্রিভেন্টিং অ্যান্ড ডিটেক্টিং দ্য ইউজ অফ ডেটা, ঠিক আছে, ইন দ্য কম্পিউটার, কি বলবো, হ্যাঁ, ইন দ্য কম্পিউটার বাই এনি ইন্ডিভিজুয়াল উইদাউট অথরাইজেশন অর, ঠিক আছে, ইজ রেফার্ড টু অ্যাজ কম্পিউটার সিকিউরিটি, বা এটাকেই আমরা অন্য ভাষায় সাইবার সিকিউরিটি বলি বা আইটি সিকিউরিটিও বলা হয় কিছু কিছু ক্ষেত্রে। তো আমি যে স্লাইডটা তোমাদের দেখাচ্ছি, তো চলো, তো এই স্লাইডটাতে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে যে এতক্ষণ যে কথাগুলো বলেছি কীভাবে হচ্ছে, একটু ভিজুয়ালাইজ করি। তো এটা হচ্ছে সাইবার সিকিউরিটি পিডিএফ, তোমরা পেয়ে যাবে। তো দেখো, ইন্ট্রোডাকশানে আমরা প্রথমে দেখবো যে কোশ্চেন হচ্ছে যে আমরা যে ডেটাগুলো ইউজ করি বা ডেটা, যে তুমি যে হোয়াটসঅ্যাপে চ্যাট করছো বা আজকে আমরা যে কথা বলছি, এই যে আজকে যে আমাদের ক্লাস হচ্ছে, এখানে যে ইনফরমেশানগুলোই বা এক্সচেঞ্জ হচ্ছে তোমার আমার মধ্যে, কিন্তু এই ডেটাগুলো যাচ্ছে কোথায় বা থাকছে কোথায়, সেই জিনিসটা তোমাদের সবার প্রথমে জানতে হবে, যে ডেটাগুলো কোথায় থাকে। ইজ ইউর ডেটা রিয়েলি সেফ? এই কোশ্চেনটা কিন্তু সবার প্রথমে আমাদের সবাইকে করা উচিত। তো ডেটাগুলো জেনারেট হবে বিভিন্ন ধরনের সোর্স থেকে। সোর্স বলতে কি? সোর্স বলতে তোমার মোবাইল থেকে ডেটা জেনারেট হচ্ছে। দাদা, আমার মোবাইল থেকে কীভাবে ডেটা জেনারেট হবে? তুমি আজকে হোয়াটসঅ্যাপে কাউকে কিছু চ্যাট করছো, এটাও একটা সোর্স, তুমি জেনারেট করছো ডেটা। ঠিক আছে, তুমি হয়তো তোমার কম্পিউটারে কোনো কোড লিখছো, সেই কোডটাকে তুমি রান করছো বা এই করছো, সেই কোডটাকে তুমি একবার ধরো একটা তুমি ওয়েবসাইট বানাচ্ছো, তাহলে তোমার এটা একটা ডেটা তুমি জেনারেট করছো। তাহলে তোমার বিভিন্ন ধরনের এন্ড পয়েন্ট ডিভাইস বলতে ল্যাপটপ, ফোন, ট্যাব, এগুলো কম্পিউটার, পিসি, সমস্তগুলোকে এন্ড পয়েন্ট ডিভাইস। এই এন্ড পয়েন্ট ডিভাইসগুলো কী করে? বিভিন্ন ধরনের তোমার ডেটা জেনারেট করে, তার মানে এটা ডেটা সোর্স। এবার ডেটা তো সোর্স, কিন্তু ডেটাগুলো রাখবো কোথায়? সেই ডেটাগুলো রাখা হয় হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভারে। ডেটা জেনারেটেড ফ্রম দ্য ইউজার্স। এবার ডেটা জেনারেটেড ফ্রম দ্য ইউজার্স মানে ডেটাগুলো জেনারেট হচ্ছে কোথায় দাদা? তোমার মোবাইলের দ্বারা, তোমার ল্যাপটপের দ্বারা, এবং সেটা স্টোর হচ্ছে কোথায়? ইউজার অ্যান্ড গেট স্টোর অন সার্ভার্স। সার্ভারে কিন্তু ডেটা স্টোর হয়। ঠিক আছে, সার্ভারে ডেটা স্টোর হয়, এটা আজকে মাথায় সবাই ঢুকিয়ে নাও যে সার্ভারে ডেটা স্টোর হয় এবং ডেটা জেনারেট হয় বিভিন্ন ধরনের সোর্স থেকে, এবং সেই ডেটা জেনারেট হয় হচ্ছে ইউজার সাইড থেকে, বা সেটাকে পরবর্তীকালে আমরা পড়বো ক্লায়েন্ট সাইড থেকে। এইরকমভাবে তোমরা বলতে পারো। তো এই হলো প্রথম পেজ। এবার হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটি আমি একটু আগেই বলছিলাম, বা যেটাকে কিনা আমরা
কম্পিউটার সিকিউরিটি বলছিলাম, যে সাইবার সিকিউরিটি ইজ দ্য প্রোটেকশন অফ কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক ফ্রম ইনফরমেশন ডিসক্লোজার। ইনফরমেশন ডিসক্লোজার মানেই হচ্ছে এই ডেটা ব্রিচ বা চুরি হয়ে যাওয়া, থিপ অফ অর ড্যামেজ টু দিয়ার হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক ডেটা। কী করবে, তোমার কম্পিউটারে একটা ম্যালেসিয়াস সফটওয়্যারকে ইনস্টল করে দিল কেউ, ধরো কী হবে, কিছু দিন বাদে তোমার কম্পিউটারের ফাংশনালিটি নর্মাল আর থাকবে না, যেভাবে তোমার কম্পিউটার রান হচ্ছিল হবে না, তোমার কম্পিউটার হ্যাং খাবে, পপ আপ আসবে একটা, পপ আপ এসে বলবে যে তুমি আমাকে $500 দাও তাহলে তোমার কম্পিউটার ঠিক হবে, না হলে হবে না। বা তোমার দেখবে যে তোমার কম্পিউটারের প্রত্যেকটা ফাইল লক হয়ে গেছে, তোমার কম্পিউটার কিন্তু ফাইল তোমার লক, তুমি ফাইল খুলতেই পারছো না, যেই ফাইল ক্লিক করতে যাচ্ছে তোমার কাছে একটা পপ আপ আসছে, বলছে যে আমাকে $এত দাও, আমাকে এত টাকা দাও, তবে তুমি ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে তোমার ডিভাইসটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেছে, তোমার ডিভাইস কিন্তু তুমি আর নিজের মতো করে ইউজ করতে পারছো না, তোমাকে কারোর কাছ থেকে ওই ডিভাইসের অ্যাক্সেস নিতে হবে। তো যারা কিনা এই ঘটনাটা ঘটে তারাই হচ্ছে হ্যাকার, ঠিক আছে। তো বেসিক্যালি সেই জায়গা থেকেই আমরা প্রোটেক্ট করার জন্য সাধারণত প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি জিনিসটা জানছি। সাইবার সিকিউরিটি হচ্ছে কি, কম্পিউটার সিস্টেমকে প্রোটেক্ট করে, সেটা নেটওয়ার্কে থাকা বিভিন্ন ধরনের ইনফরমেশান ডিসক্লোজার থেকে, নেটওয়ার্কে থাকা বিভিন্ন ধরনের ডেটাকে চুরি হওয়া থেকে, এবং ডেটা থেকে যে সমস্ত সমস্যাগুলো আসবে হার্ডওয়্যার, সফটওয়্যার বা ইলেকট্রনিক ডেটাতে, সেই সমস্ত জিনিসগুলো থেকে প্রোটেক্ট করার কাজ হচ্ছে সাইবার সিকিউরিটি ডোমেনের। তো সাইবার সিকিউরিটি ডোমেন বেসিক্যালি কী কী জিনিসকে প্রোটেক্ট করে, ডেটাকে প্রোটেক্ট করে, নেটওয়ার্ককে প্রোটেক্ট করে, ডিজিটাল কম্পোনেন্টকে প্রোটেক্ট করে। ডেটাকে প্রোটেক্ট করে মানে যেখানে ডেটাগুলো স্টোর হচ্ছে, দ্যাট মিনস সার্ভার, ঠিক আছে, ওকে। বা ডেটা বলতে তোমার কনফিডেন্সিয়াল জিনিস, ধরো তোমার 10-এর মার্কস, 10 ক্লাসের মার্কশিট, তোমার ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের মার্কশিট, তোমার ধরো আরও কিছু তুমি কোনো সার্টিফিকেশান করেছো সেই মার্কশিট, ঠিক আছে, তোমার আধার কার্ড, তোমার ভোটার আইডি কার্ড, তোমাদের অনেকেরই হয়নি হয়তো, প্যান কার্ড, যাই হোক, যেই সমস্ত জিনিসগুলো হাইলি কনফিডেন্সিয়াল, ঠিক আছে, সেই জিনিসগুলোকে প্রোটেক্ট করছে। বা তোমার ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে, সেটা হচ্ছে ডেটা। কম্পিউটার ডিভাইসকে প্রোটেক্ট করছে। ডিজিটাল কম্পোনেন্ট বলতে শুধু কম্পিউটার ডিভাইস নয়, ধরো বায়োমেট্রিক স্ক্যানার আছে কোনো অর্গানাইজেশনে, ধরো সেখানে তোমার কি বলবো, সেখানে তোমার বিভিন্ন ধরনের, ধরো একটা প্রিন্টারও আছে কম্পিউটারে, তো ঠিক আছে, মানে অর্গানাইজেশনে প্রিন্টার হতে পারে, তারপর ধরো তোমার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, ঠিক আছে, যেগুলো থেকে ডেটা জেনারেট হচ্ছে সোর্স থেকে, সেই সমস্ত সোর্সকে এখানে ডিজিটাল কম্পোনেন্ট বলেছে, সেগুলোকে প্রোটেক্ট করা, এবং অবশ্যই নেটওয়ার্ক প্রোটেক্ট করা, কারণ নেটওয়ার্কের থ্রু থেকে কিন্তু ম্যাক্সিমাম ডেটা ব্রিচগুলো হয়, কারণ তোমার সমস্ত কিছুই কিন্তু ইন্টারনেটের দ্বারা চলছে। আজকে আমি তোমাকে কোনো একটা কমিউনিকেট করছি, আজকে এই ক্লাসটা করছি, আজকে ইন্টারনেট না থাকলে এটা পসিবল হলো না। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, এটা একটা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ককে যদি প্রোটেক্ট করতে পারি তাহলে ম্যাক্সিমাম চান্সেস আছে যে আমার অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে আমি প্রোটেক্ট করতে পারবো, ঠিক আছে। তো সাইবার সিকিউরিটি বেসিক্যালি এইগুলো করে, কম্পিউটার ডিভাইসকে প্রোটেক্ট করে, ডেটাকে প্রোটেক্ট করে, ডিজিটাল কম্পোনেন্টকে প্রোটেক্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ নেটওয়ার্ককে প্রোটেক্ট করে। তোমরা সবাই বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করো আমাকে, ভালো লাগছে দেখে? বুঝতে পারছো? দেখে বুঝতে পারছো জিনিসগুলো? চলো নেক্সট। তাহলে সিকিউরিটি গোলস মানে, সিকিউরিটি বলতে এখানে সিকিউরিটি গার্ড না, এখানে সিকিউরিটি গোলস মানে আমার 3টে জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, এটাকে বলে সিআইডি সিআইডি বলতে পারো। সিআইডি মিনস কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এই 3টে রুলস আমরা যখন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হব বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের পড়াশোনা করি, তখন এটা বেসিক আমাদের জানতে হয় যে এই 3টে রুলস অবশ্যই মানতে হবে প্রত্যেকটা অর্গানাইজেশনকে। কি স্যার, কি মানতে হবে, কি আছে? তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি গোলস। সেখানে ফার্স্ট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি মানে কি, মানে তোমার যে ইনফরমেশন আছে সেন্সিটিভ, সেগুলো তুমি ডিসক্লোজ করবে না আনঅথরাইজড পারসনের কাছে। তোমাকে যদি এখন কলেজ বলে যে তোমাকে তোমার এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, তোমার ভোটার আইডি কার্ড, তোমার প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তোমার এই কারণে প্লেসমেন্টের জন্য বলো, বা এই সাপোজ কেউ ঘুমিয়ে ক্লাস করো না ভাই, যে ভিডিওটা অন করেছো বন্ধ করে দাও, ঠিক আছে। তো কি বলবো, তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ডিস্ট্রাকশন করে দিল। যাই হোক, তো বিভিন্ন ধরনের এইরকম ধরনের ইনফরমেশন তোমার কাছে তোমার কলেজ চাইছে। কলেজ হচ্ছে অথরাইজ, রাইট? ইয়েস অর নো? কলেজ অথরাইজ, কলেজ তোমার কাছে চাইতে পারে। কিন্তু তুমি আজকে রাস্তা দিয়ে যাচ্ছ, একটা মানুষ তোমাকে ডেকে, এই শোনো তোমার সমস্ত ডকুমেন্ট দাও, তুমি তাকে দেবে? তোমরা আমাকে রেসপন্স করো, তুমি তাকে দেবে কি, দেখাবে কি তোমার ডকুমেন্টসগুলো?
নো। বিকজ তারা আনঅথরাইজ পার্সন, তাদেরকে তুমি চেনো না, তাদের সাথে কোনো লেনদেন নেই ভাই, তুমি তাকে দেখাবে কেন? লাইক এইরকম, লাইক এইরকম যখনই কোনো ডেটা যাচ্ছে, সেই ডেটাগুলোকে আমরা চেক করি সাইবার সিকিউরিটি লোকেরা, যে সেই ডেটাগুলো অথরাইজ পার্সন রিকোয়েস্ট করছে কিনা। ধরো এখানে কোথাও একটা ডেটা পড়ে রয়েছে, এখানে কোথাও একটা ডেটা পড়ে রয়েছে, একজন এসে এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে চাইছে, অ্যাক্সেস করতে চাইছে, কিন্তু আমি প্রথমে চেক করবো যে সে কি অথরাইজ পারসন, তাকে তার কি রাইটস আছে এই ডেটাগুলোকে চেক করার। আজকে আজকে এখানে ধরো কোনো কলেজ আছে, কলেজ, সেই কলেজ তোমার ডেটাকে অ্যাক্সেস করতে চাইছে, অবশ্যই কলেজের রাইটস আছে, তোমার মা বাবার আছে, হয়তো ইজি টু লার্নিং এর আছে, তোমাকে বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য ধরো বা এই কারণের জন্য, কিন্তু আননোন কোনো একটা পার্সন যাকে তুমি চেনোই না এদের ছাড়া, সে তোমার অ্যাক্সেস করতে চাই, ডেফিনেটলি তুমি অ্যাক্সেস করতে দেবে না। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো বলো, তাই তো? না স্যার। আজকে আজকে ধরো তোমার ড্রাইভে তুমি রেখে দিয়েছো, ড্রাইভে তুমি তোমার ইনফরমেশনগুলো রেখে দিয়েছো এবং ড্রাইভটা তুমি শেয়ার করেছো, এবার তোমার কাছে রিকোয়েস্ট আসছে, ড্রাইভটা অ্যাক্সেস করতে চাইছে প্রীতম স্যার, ওকে, ওকে ডান, আমি অ্যাক্সেস করতে দিয়ে দিলাম। ডেভিড স্যার চাইছে, ডান। ও কলেজের কোনো টিচার চাইছে, ডান। আমার ড্রাইভের অ্যাক্সেসটা আমি দিয়ে দিয়েছিলাম, এবার ড্রাইভে এক এক করে আমার কাছে রিকোয়েস্ট আসে, আমাকে কি করতে হয়, আমাকে করতে হচ্ছে রিজেক্ট অর অ্যাকসেপ্ট, আমি এগুলোকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু দেখলাম হট করে একটা উল্টা পাল্টা নাম দিয়ে, কীরকম নাম ফাম দিয়ে কী সব লেখা একটা লোক এসে বা একটা কোনো ইসে এসে রিকোয়েস্ট করছে, তুমি ডেফিনেটলি রিজেক্টই ক্লিক করবে, হ্যাঁ কি না? কারণ তোমার কাছে সেটা আনঅথরাইজ। ইয়েস অর নো? তাহলে এটাই হলো বেসিক্যালি ব্যাপার, যে কনফিডেন্সিয়ালিটিটা কিন্তু মেনটেন করতে হবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে আনঅথরাইজ পার্সন থেকে আমরা আমাদের সেন্সিটিভ ইনফরমেশনকে ডিসক্লোজার হতে দেব না, মানে সেটাকে প্রিভেন্ট করব, শুধুমাত্র অথরাইজ পার্সনই একমাত্র ডেটাকে অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? এই পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? ইয়েস অর নো? স্যার। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, যেটা কিনা সেকেন্ড পয়েন্ট ইনফরমেশন সিকিউরিটি, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মিনস যে তোমার অথরাইজ পার্সনই একমাত্র শুধুমাত্র অ্যাক্সেসই করতে পারবে না, তারা চাইলে তোমার ডেটাকে অল্টার করতে পারে, মানে কিছু মডিফিকেশন করতে পারে। ধরো তো আজকে তোমার একটা ইসে রয়েছে, সিভি রয়েছে, দাদা আমি না সিভিটা বানাতে পারছি না প্রীতম দা, আমি তোমাকে আমার ড্রাইভের অ্যাক্সেস দিচ্ছি, তুমি যাও সিভিটা ডাউনলোড করো তোমার কম্পিউটারে, তুমি নিজের মতো করে সুন্দর করে সিভিটা বানিয়ে আমার ড্রাইভে আবার আপলোড করে দাও। তার মানে তুমি আমাকে কি করলে, আমি অথরাইজ পারসন, তুমি আমাকে সেই অ্যাক্সেস দিলে, সেই গ্র্যান্ট দিলে, যে যাও দাদা তুমি আমার ড্রাইভকে ইউজ করতে পারো, চাইলে তুমি আমার সিভিটাকে মডিফাইও করতে পারো, রাইট? বাট তোমাকে যদি একটা আননোন পার্সন আছে, তুমি তো প্রথমেই তাকে রিজেক্ট করবে, তাকে তো তুমি মানে অ্যাক্সেসই করতে দেবে না, তো ছেড়েই দাও, ডেটাকে অল্টার করার তো সুযোগই নেই। তার মানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মিনস আনঅথরাইজ পার্সনের কাছ থেকে আমার ইনফরমেশান, সেন্সিটিভ ইনফরমেশান যাতে আনঅথরাইজ পার্সন কোনোভাবেই মডিফিকেশান না করতে পারে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে তোমার কোনো একটা সিস্টেমের ইন্টিগ্রিটিকে বোঝায়, সিস্টেমের ইন্টিগ্রিটিকে বোঝায়, কারণ তুমি তো আর ম্যানুয়ালি সবসময় করবে না, এটা তোমার কম্পিউটার টেকনোলজিতে তুমি এমনভাবে সিস্টেম ডিজাইন করছো যে কিনা অটোমেটিক্যালি তোমার এই কাজগুলো করছে, সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে এটা আনঅথরাইজ পার্সন, তাহলে তাকে আমি মানে প্রোটেক্ট করব, যাতে কিনা সে আমার ইনফরমেশনগুলোকে বা আমার ডেটাগুলোকে যেন কোনো রকমভাবেই মডিফাই না করতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল এই পয়েন্টটা? ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মিনস প্রিভেন্ট আনঅথরাইজ মডিফিকেশন অফ সিস্টেম অ্যান্ড ইনফরমেশন। সিস্টেমেও আমি মডিফিকেশন করতে দেবো না। ধরো আজকে বিভিন্ন ধরনের আছে, রিমোট ওয়ে আছে অনেক, সেই রিমোট ওয়েতে তোমার কম্পিউটারে আমি ঢুকলাম, তুমি আমাকে অ্যাক্সেস দিলে, আমি ঢুকলাম, ঢুকে দাদা আমার কম্পিউটারে না এই প্রবলেম হচ্ছে, তুমি তোমার বাড়ি থেকে ঠিক করে দাও, তো ঠিক করে দেবো আমি বসে রিমোটলি, তোমার কম্পিউটারে কোনো সফটওয়্যারে কোনো ইস্যু হলে সেইখানে আমি ঠিক করে দেবো। কিন্তু তুমি ডেফিনেটলি একটা আননোন পার্সন হট করে তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে তোমার কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার জন্য, ডেফিনেটলি তুমি দেবে না, তা সেটাই হলো ব্যাপার। ঠিক আছে? কিন্তু তুমি এটা সবসময় অ্যাকসেপ্ট করছো, রিজেক্ট করছো, এরকম নাও হতে পারে, অটোমেটিক্যালি সিস্টেম তাকে আগেই কি করে দেবে, মানে বাদ দিয়ে দেবে, রিজেক্ট করে দেবে। সেটা অটোমেটিক্যালি করার জন্যই আমরা সাইবার সিকিউরিটি বিভিন্ন ধরনের টুলস, মেকানিজম এগুলো ইউজ করি, যেগুলো কিনা এই যে সিস্টেম ইনফরমেশনকে যে মডিফিকেশন করা থেকে প্রোটেক্ট করে। আর থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি মানে কি? অ্যাভেলেবিলিটি মানে কি হচ্ছে যে যাদেরকে তুমি অ্যাক্সেস দিচ্ছ তারাই যদি তোমার ডেটাকে সবসময়ের জন্য মানে কি করতে পারে, মানে তোমার অ্যাক্সেস না করতে পারে, তাহলে সেটাও কিন্তু একটা ইনফরমেশন সিকিউরিটির রুল নয়। মানে দাদা
মানে ধরো আজকে তুমি গুগল ড্রাইভ ইউজ করছো, তুমি নিজে একটা গুগল ড্রাইভ 15 GB জানো সবাই ফ্রি দেয় গুগল ড্রাইভ, তো গুগল ড্রাইভ তুমি ইউজ করছো, ঠিক আছে? তো তুমি অথরাইজ পার্সন, তুমি তোমার মেল অ্যাড্রেস দিয়ে লিঙ্ক করিয়েছো, সমস্ত কিছু করেছো। এবার যদি তুমি নিজেই না ওই গুগল ড্রাইভটাকে ইউজ করতে পারো, তাহলে তো এটা ইনফরমেশন সিকিউরিটিরও মানে যে স্ট্রাকচার বলছে সেইটা ফলো করছে না। তাহলে যারা অথরাইজ পার্সন হবে তারা এনি টাইম এনিওয়্যার থেকে তারা কি করতে পারবে, ড্রাইভটাকে অ্যাক্সেস করতে পারবে বা ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তার মানে অ্যাভেলেবিলিটি কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার পার্ট, যেটা কিনা আমাদের ইনফরমেশন সিকিউরিটিতে মেনটেন করতে হয়। তাহলে প্রিভেন্ট ডিসরাপশন অফ সার্ভিস অ্যান্ড প্রোডাক্টিভিটি। কারণ তুমি আজকে এখানে আছো, তুমি এখন এখানে বাড়িতে আছো, বাড়ি থেকে তোমার কম্পিউটারে ল্যাপটপে তুমি কিছু কাজ করছিলে বা কোনো ডকুমেন্টস তুমি ড্রাইভেও রেখেছো, ল্যাপটপের এমনি মানে তোমার ল্যাপটপ বা ডেস্কটপেও তুমি রেখে দিয়েছো, ঠিক আছে? তো তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, তো বাট তোমার একটা কল এসছে এমার্জেন্সি অফিস থেকে যে তোমাকে এক্ষুনি সেই ডকুমেন্টটা সাবমিট করতে হবে। তো ভাবো তুমি রাস্তায় বেরিয়ে গেছো, তোমার কম্পিউটারের ডকুমেন্টসটা ছিল এবং তোমার ড্রাইভেও ছিল এবং তোমার মোবাইল তোমার হাতে আছে, তাহলে ওখান থেকে তুমি ড্রাইভ খুলে সেই ফাইলটা নিয়ে তুমি যা যে চাইছে এমার্জেন্সি আর্জেন্ট বেসিসে তোমার ওই ডকুমেন্টটা তাকে তুমি পাঠাতে পারবে। কিন্তু যদি এইরকম হয়ে যায় যে না, তুমি ড্রাইভ থেকে অ্যাক্সেসই করতে পারছো না, তোমার নিজের ডেটা, নিজের ইম্পর্টেন্ট ডেটা যেটা কিন্তু তুমি ড্রাইভে রেখেছো, সেটা তুমি অল টাইম যে কোনো জায়গা থেকে, তুমি বাড়িতে ছিলে অ্যাক্সেস করতে পারছো, ধরো বাড়িতে নেই, তুমি বেরিয়ে গেছো রাস্তায়, সেখানে তখন আর অ্যাক্সেস করতে পারছো না তোমার ড্রাইভ, তাহলে সেটাও তো ইনফরমেশন সিকিউরিটির যে তিনটে যে ফান্ডামেন্টাল তোমার পিলার আছে সেটাকে ফলো করছে না, না? তো সেই ক্ষেত্রে এই জিনিসটাও মেনটেন করতে হবে যে অথরাইজ পার্সন যেন সবসময় ডেটাকে যে কোনো জায়গা থেকে যেন কি করতে পারে, তোমার অ্যাক্সেস করতে পারে, যাতে কিনা আমার প্রোডাক্টিভিটি এবং সার্ভিসটা যেন কন্টিনিউশন হয়, সার্ভিস এবং প্রোডাক্টিভিটি কন্টিনিউশন থাকে। না হলে তো ভাই ওটা ফিজিবল আর্কিটেকচার নয়। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটে পয়েন্ট তোমাদের বইতেও আছে, এক্সামেও আসতে পারে। যে সিকিউরিটি তোমাদের কিভাবে আসতে পারে আমি বলে দিচ্ছি, বলতে পারে যে কম্পিউটার সিকিউরিটির তিনটে মেন এরিয়া কি, লেখো, এক্সপ্লেন করো, এক্সপ্লেন 3 মেন এরিয়াস। কম্পিউটার সিকিউরিটির তিনটে মেন এরিয়া কি কি হয় সেটা এক্সপ্লেন করো। তখন তোমাদের এই তিনটে জিনিস লিখতে হবে, কনফিডেন্সিয়ালিটি কি, ইন্টিগ্রিটি কি, অ্যাভেলেবিলিটি কি। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এইভাবে বেসিক্যালি আমাদের সাইবার সিকিউরিটি সলিউশন এবং জেনারেশন স্টার্ট হয়েছিল। জেনারেশন 1 হচ্ছে ভাইরাস। ভাইরাস প্রথম তৈরি হয়েছিল 1980-র আশপাশে, ঠিক আছে? যেখানে কিনা আমাদের ভাইরাস অ্যাটাক হতো। ভাইরাস অ্যাটাকগুলো হতো হচ্ছে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড অ্যালোন পিসিগুলোতে, ঠিক আছে? স্ট্যান্ড অ্যালোন পিসি মানে টার্গেট করতো এক একটা করে পিসি, এক একটা পিসিতে আমি ভাইরাসকে ইনপুট করে দেবো এবং করে দিয়ে ভাই তার ওই পার্টিকুলার মেশিনটাকে আমি ড্যামেজ করে দেবো বা আমি ফাংশনালিটিকে মোটামুটি নর্মাল যে ফাংশনালিটি থাকে সেটাকে চেঞ্জ করে দেবো। তো এই ব্যাপারগুলো জেনারেশন 1-এ ছিল। জেনারেশন 2-তে আসলো হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে আমি অ্যাটাক করা। তখন আমরা ইন্ডিভিজুয়ালি কম্পিউটারকে টার্গেট করে অ্যাটাক করতাম, ঠিক আছে? ঠিক আছে, এবং জেনারেশন 2-তে আমরা মিড 1990s-এ আমরা অ্যাটাকগুলো স্টার্ট করলাম ইন্টারনেটের থ্রু দিয়ে, ঠিক আছে? তো জেনারেশন 1-এ যেমন অ্যাটাক হচ্ছে, তার জন্য কি করছে, তার জন্য আমরা বেসিক্যালি অ্যান্টিভাইরাসও তৈরি করছি। তোমরা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাসের নাম জানো, বলো তো সবাই একটা একটা করে অ্যান্টিভাইরাসের নাম, কে কোনটা জানো? কটা অ্যান্টিভাইরাসের নাম বলো সবাই, শুনি একটু। ভাইরাসের নাম বলতে পারবে কটা? কি কি হয় ভাইরাস? একটা ফেমাস ভাইরাসের নাম বলো। দেখো আজকে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে এসছো, ইনফরমেশন টেকনোলজি পড়ছো, এইগুলো তো বেসিক আইডিয়া তোমাদের থাকা উচিত। তো একটা ভাইরাসের নাম সবাই জানে, ট্রোজেন। কে কে জানো? হাত তোলো দেখি এখানে। ট্রোজেন ভাইরাসের নাম শুনেছো কে কে? তো এটা একটা ফেমাস ভাইরাস এবং মোস্ট পাওয়ারফুল ভাইরাস, যেটা কিনা তোমার কম্পিউটারকে ড্যামেজ করতে সক্ষম, ঠিক আছে, ভালোভাবে। অ্যান্টিভাইরাসের নাম কি দাদা? অ্যাভাস্ট আছে, ঠিক আছে, উইন্ডোজ ডিফেন্ডার আছে, নিজের আছে উইন্ডোজের নিজের উইন্ডোজ ডিফেন্ডার। অ্যান্টিভাইরাস আর কি আছে? অ্যান্টিভাইরাস আছে যে কুইকহিল। তো এরকম বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস। এখন দেখো, এখন তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার দিতে যাচ্ছ, এই সময় যদি তোমরা একটা ভাইরাসের নাম, অ্যান্টিভাইরাসের নাম না জানো, তাহলে এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার। তো এগুলো নিয়ে একটু দেখবে সবসময়। মোবাইলে এন্টারটেনমেন্ট এই সেইগুলো ছেড়ে দাও, একটু মাঝে মাঝে এগুলো দেখো, টেকনোলজিক্যাল রিলসগুলো দেখো, দেখলে কিছু লাভ হবে তোমাদের বরঞ্চ, ঠিক আছে? মানে বুঝতেই পারছো ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা এই জন্যই খারাপ হয়ে যাচ্ছে, অন্য কিছু জিনিসের বেশি ফোকাস হয়ে যাচ্ছে কিন্তু তোমরা। এই সমস্ত দেখো রিল,
ওগুলো দেখো, ওগুলো 4টে রিল দেখলে এগুলো 2টো রিল দেখো, তবুও কাজে দেবে। সবাইকে এই হ্যাবিটগুলো করতে হবে। এই 3টে বছর তোমাদের লাইফে খুব ভাইটাল, যদি একটা বড় জায়গায় যেতে চাও, ঠিক আছে? তো এই মাথায় রাখবে এই জিনিসগুলো। তো জেনারেশন 2তে আমরা নেটওয়ার্ক, ইন্টারনেটকে ইউজ করে আমরা অ্যাটাক করছিলাম। অ্যাটাক মিনস ওই তো ভাইরাসগুলোকে আমরা ইন্টারনেটের থ্রু দিয়ে প্রত্যেকটা মেশিন বা একের অধিক সংখ্যক মেশিনের মধ্যে ডিপ্লয় করছিলাম, যাতে কিনা সমস্ত মেশিন নর্মালি অপারেশন না করে। এবং এইভাবেই আমরা কি করি, করে একটা স্মল সাইজ, মিড সাইজ বা লার্জ সাইজ অর্গানাইজেশনের কম্পিউটারকে তোমার স্বাভাবিক যে অপারেশন সেটাকে ড্যামেজ করে দিই। তাহলে কোম্পানির প্রোডাক্টিভিটি কমে যাবে। কম্পিউটারের যদি সিস্টেম উইক হয়ে যায়, কম্পিউটার সিস্টেম যদি উইক হয়ে যায়, তবে আমার ডেটাকে চুরি করা সুবিধা হয়ে যাবে। তো এই কারণের জন্য এই ইন্টারনেটকে ইউজ করে এইভাবে আমরা অ্যাটাক করতাম সেকেন্ড জেনারেশনে। কিন্তু এরকম যখন অ্যাটাকও হতো, তার পরিপ্রেক্ষিতে আমরা বানিয়েছিলাম ফায়ারওয়েল। ফায়ারওয়েল কী করে? ফায়ারওয়েল তোমার আনঅথরাইজ যে সমস্ত প্যাকেট আছে, ঠিক আছে, বা যেগুলো কিনা নেটওয়ার্ক কে থ্রু দিয়ে আমার কম্পিউটারকে এফেক্ট করতে পারে, ঠিক আছে, সেইগুলোকে ব্লক করে দেয়। তো আমরা ফায়ারওয়েল নিয়ে পরে জানবো। জেনারেশন 2তে এই জিনিসটা হতো। জেনারেশন 3তে আমরা ভালনারেবিলিটিস বলে একটা জিনিস জানবো, যেটা কিনা এখন খুবই ইম্পর্টেন্ট। এবং এই ভালনারেবিলিটিস ম্যানেজমেন্টে বহু পোস্ট বেরোয় সাইবার সিকিউরিটিতে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেগুলো কি করে? মোস্ট বিজনেসকে এফেক্ট করে, ঠিক আছে। বিভিন্ন ধরনের আমরা ভালনারেবিলিটিসকে এক্সপ্লয়েট করে দিচ্ছি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানে। তো সেইটাকেও আবার প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করি হচ্ছে আইপিএস, যার ফুল ফর্ম হচ্ছে ইনটিউশন প্রিভেনশন সিস্টেম। এই ধরনের প্রোডাক্টও বানানো হয়। যেমন জেনারেশন 4-এ আরও অনেক ধরনের দেখতে পাচ্ছ স্যান্ড বক্সিং প্রোডাক্ট ইউজ করা হয় জেনারেশন 4-এ। সেখানে আমরা কী হয়, রিস্কগুলো টার্গেটেড হয়, আননোন হয়, ঠিক আছে, পলিমরফিক হয়। তো এই সমস্ত অ্যাটাকগুলো আরও ডেঞ্জারাস হয় একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য। সেই জন্য তাদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা অ্যান্টিওয়ার্ড ইউজ করি বা স্যান্ড বক্সিং প্রোডাক্ট ইউজ করি। আর 5th জেনারেশন হচ্ছে যেগুলো একটা লার্জ স্কেল মাল্টিভেক্টর মেগা অ্যাটাক হিসাবে হয়। তোমরা যদি বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি অ্যাটাক রিসেন্টলি পড়ো, দেখবে অনেক রকম নিউজ আছে, অনেক রকম তুমি দেখতে পাবে। সেখানে এইরকম মানে বিশাল অ্যামাউন্ট অফ কম্পিউটার বা বিশাল অ্যামাউন্ট অফ তোমার ইউজারের ডেটা কম্প্রোমাইজ হয়ে গেছে। তো সেই সমস্ত ক্ষেত্রে সেই জিনিসগুলো থেকে আমরা প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রিভেনশন সলিউশন দিয়ে থাকি। অ্যাডভান্স থ্রেড তোমার টুলস ইউজ করি, যার মাধ্যমে আমরা ওই জিনিসগুলোকেও ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো থেকে আমাদের ডেটা ব্রিচ হতে পারে, সেই জিনিসগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে পারি। এই হলো বেসিক্যালি 5টা জেনারেশন, ঠিক আছে। প্রথমে আমাদের ভাইরাস ছিল, দেন নেটওয়ার্কের থ্রু দিয়ে অ্যাটাক, তারপর অ্যাপ্লিকেশন থ্রু দিয়ে অ্যাটাক, তারপর পেলোড, তারপর মেগা মিনস সবভাবে সমস্ত রকম ওয়েতে তোমার কাছ দিয়ে ডেটা ব্রিচ করার চেষ্টা করছে হ্যাকার্সরা। তো সেই হলো বেসিক্যালি ব্যাপার। তো এই হলো বেসিক্যালি ব্যাপার এবং তার সলিউশন। তোমাদের আমরা সাইবার সিকিউরিটি বিভিন্ন ধরনের থ্রেটের জেনারেশন বললাম এবং তার রেসপেক্টে তোমরা কী ধরনের সলিউশন দিতে পারো, ঠিক আছে, সেটাও আমি জানালাম। তো চলো নেক্সট আমরা আসছি। এই দেখো এক্সাম্পল, এখানে আমি নাম নিয়ে নিলাম, ধরো সোনিয়া। শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করবে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে দেখো পাচ্ছি। সোনিয়া, এটা হচ্ছে সোনিয়া, ঠিক আছে। সোনিয়া কি করছে? সোনিয়া রেগুলার বেসিসে ফ্লিপকার্টে যায়, কিছু জিনিসও দেখে, কিছু জিনিসও কার্টের মধ্যে সেভ করে রাখে যে আমি এটা পরে কিনবো, ওর ভালো লাগছে, ও দেখছে এই, ঠিক আছে। ও রেগুলার কাস্টমার। কার কাস্টমার? ধরো ফ্লিপকার্ট ওয়েবসাইটের রেগুলার কাস্টমার। তাহলে ও যখনই এই ফ্লিপকার্টে ঢুকছে, ও নিশ্চয়ই ওর পার্সোনাল ক্রেডেনশিয়াল জিনিসগুলো দিচ্ছে, স্টোর রাখছে, তাই না? ও যখন কার্ডের মধ্যে রেখে দিচ্ছে যে আমি এই জিনিসটা পরে কিনবো, এবং কিনবো আমি কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে। তো অনলাইন পে আমি ক্যাশ অন ডেলিভারিতে নেবো না, সাপোজ আমি বলছি। তাহলে ও অনলাইনে যখন কিনবে, তার জন্য ওকে কি করতে হচ্ছে? ক্রেডিট কার্ডের ডিটেলস, সিভিভি নাম্বার, সমস্তগুলো জিনিসগুলোকে দিতে হচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? দিতে হচ্ছে কি না? Yes or no? দেখতে পাচ্ছ? All her personal details along with credit card details are stored on the website server. তো ওই ডিটেলসগুলো যখন তুমি দিচ্ছ, সেটা ওই ওয়েবসাইটের মধ্যেই স্টোর থাকছে। এবং যখনই তুমি ওই প্রোডাক্টটাকে কার্ড করছো, কার্ড করার পরে তোমার সমস্ত ডিটেলস রয়েছে, যেদিনে যাও তুমি, ধরো নেক্সট 5 days বাদে গিয়ে তুমি জাস্ট বাই নাও করবে, তোমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি, তোমার অ্যাড্রেস তো সবই দেওয়া আছে, তো অটোমেটিক্যালি তোমার প্রোডাক্টটা পারচেস হয়ে যাবে এবং তোমার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। তো এই বর্ষায় কী করেছে? ও প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোডাক্ট দেখে, রেগুলার কাস্টমারও ফ্লিপকার্টের। ধরো এখানে আমি ওইভাবে তো পার্টিকুলার কোনো ওয়েবসাইটের নাম উল্লেখ করতে পারি না, তাই এখানে আমি পিপিটিতে লিখেছি www.shoponline.com। তো shoponline.com এর রেগুলার কাস্টমার হচ্ছে আমাদের সোনিয়া, এবং সে অনলাইনের মাধ্যমে
প্রোডাক্টগুলো কেনার জন্য সে তার পার্সোনাল ডিটেলস সব দিয়ে রেখেছে। পার্সোনাল ডিটেলস বলতে ব্যাংকের ক্রেডিট কার্ড ডিটেলস থেকে শুরু করে সব কিছু দিয়ে রয়েছে, যেগুলো কিনা ওই ওয়েবসাইট সার্ভারে স্টোর রয়েছে। আমি আবারও বলেছিলাম প্রথমেই যে ডেটা কোথায় স্টোর হয়েছিল, সার্ভারে, এবং ওখান থেকেই বড় কোশ্চেন ছিল রিয়েলি কি ওই ডেটাগুলো সেভ আছে। তো সেটাই আমরা এখন এই ছবির মাধ্যমে বুঝবো। তো এটা দেওয়া হলো, ঠিক আছে, এটা দেওয়া হলো। নেক্সট পেজে যাচ্ছি, দেখো প্রত্যেকটা জিনিস খুব ইন্টারেস্টিং। এক সেকেন্ড, হ্যালো, अभी कॉल मत करो, अभी क्लास में এবার এবার হট করে সোনিয়া একদিন একটা মেসেজ পেল, ইমেল আসলো যে সোনিয়া একটা খুব ভালো ডিসকাউন্ট পেয়েছে। সোনিয়া একটা খুব ভালো ডিসকাউন্ট পেয়েছে। ও দেখতে পাচ্ছে যে যে প্রোডাক্টটা ও 10,000-এ পাচ্ছিল আগের দিন দেখতে, ও কার্ড করে রেখেছিল বা ই করে রেখেছিল, সেটা আজকে 500 টাকা বলছে। বলছে এত কমে তো আমি একটা কেন 4-5টা নিয়ে নেবো, বাড়ির সকলের জন্য নিয়ে নেবো। ঠিক আছে, ওর কাছে একটা ইমেল এসছে, ইমেলে রিসিভ হয়েছে ইমেল সকালবেলা যে তুমি একটা এক্সাইটিং অফার পেয়েছো, ডিসকাউন্ট পেয়েছো, তুমি এটাকে ইউজ করো, এই কুপনটাকে বা এই পার্টিকুলার লিঙ্কটাকে ক্লিক করো, তুমি ওই প্রোডাক্টটা 10,000-এর জায়গায় 500 টাকা পাবে। ও খুবই এক্সাইটেড, আরে আমি তো আজকে তাহলে এই জিনিসটা আরও 3-4টে কিনে নেবো। তো এই ডিসকাউন্টের লোভে ও কী করবে, ওই ইমেলে থাকা লিঙ্কটাকে ক্লিক করবে, এবং লিঙ্কটা ক্লিক করলে ওর কাছে সেম লগ ইন পেজটা আসবে যেমন কিনা ও ফ্লিপকার্টে লগ ইন করার জন্য পেজ আসতো। যে ওটা যে ফ্লিপকার্টের অরিজিনাল ওয়েবসাইটই নয়, ওটাও বুঝতেই পারবে না। পুরো ফ্লিপকার্টের মতো একটা ক্লোন ওয়েবসাইট তৈরি করা আছে, যেই ওয়েবসাইটে ওকে কি করবে, ওকে রিডাইরেক্ট করে দেবে। ঠিক আছে, ওই লিঙ্কটা ক্লিক করার পরে টু অ্যাভেল দ্য ডিসকাউন্ট কি করবে, সোনিয়া ক্লিকস অন দ্য লিঙ্ক অ্যান্ড এন্টার দ্য লগ ইন ক্রেডেনশিয়াল ফর www.shoponline.com, এবং সেই যে পেজটা খুলবে সেই পেজটা ঠিক ফ্লিপকার্ট বা shoponline.com এর যে ইন্টারফেসটা সেরকমই লাগবে। তো ও ভাববে যে এটা অথরাইজ, এটা একেবারে সেম ঠিকই আছে, তো আমাদের কাছে ক্রেডেনশিয়াল, লগ ইন ক্রেডেনশিয়াল চাইছে আর পাসওয়ার্ড চাইছে, তো আমি ইজিলি লগ ইন করবো আর কিনবো। ঠিক আছে, চলো এবার ও কী করলো, ও তো পাসওয়ার্ড দিয়ে দিল। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেই যেহেতু ও লগ ইন করলো, পাসওয়ার্ড দিল, এবার ও পারচেস করবে বলে ক্রেডিট কার্ড নাম্বার, সিভিভি নাম্বার দিল, ওর মোবাইলে একটা ওটিপিও আসলো, ও ওটিপিটাও ওখানে দিয়ে দিল ভুল করে। ওখানে একটা জায়গা আছে যেখানে ওটিপি দিতে বলছিল, ও ভাবলো এটা ন্যাচারাল প্রসেস, আমি দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দিল এক্সাইটেড হয়ে। কিছুক্ষণ বাদে ওর কাছে একটা রিসিভ হলো, শুরু হলো ওর মোবাইলে রিসিভ হওয়া, যে ওর মোবাইল থেকে দেখা যাচ্ছে ওর ব্যাংক থেকে, অ্যাকাউন্ট থেকে সাডেনলি টাকা গায়েব হচ্ছে। তাহলে সোনিয়া রিসিভ আ মেসেজ স্টার্টিং আ হিউজ অ্যামাউন্ট অফ মানি ইজ ডিডাক্টেড ফ্রম হার অ্যাকাউন্ট। তোমাদের কি মনে হয় এরকম কি হতে পারে বা হয়েছে? পেটিএম স্ক্যাম, অনেক রকমের স্ক্যাম হয় কি হয় না বলো? খবরে শুনেছো, এদিক ওদিক শুনেছো, ইয়েস অর নো? হ্যাঁ, এই জিনিসটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ স্যার হয়। এই জিনিসটা থেকে আমাদের প্রোটেক্ট করতে হবে। সাইবার সিকিউরিটির লোকেরা এই জিনিসটা থেকেই তোমাকে প্রোটেক্ট করতে হেল্প করবে। ঠিক আছে, তাহলে এই রকম সমস্যা হয়ে গেল, এবার ও চাপ পড়ে গেল, আমি তো কিনতে গেছিলাম, উল্টে আমার টাকা যাচ্ছে, এখন আমি কি করব? তো এই সলিউশন তো আছেই নিশ্চয়ই, সলিউশন পরে আমি দেখব। তার মানে এই যে তোমাকে যে ইমেলটা তুমি রিসিভ করেছিলে সেটা একটা ফেক, এবং তুমি যে ওয়েবসাইটে গেছিলে সেটা একটা ক্লোন এবং ফেক ওয়েবসাইট, যেটা থ্রু দিয়ে এই দেখো একজন লোক বসে আছে যে কিনা হ্যাকার, যে কিনা আনঅথরাইজ ইউজার, যে কিনা ক্যাপচার করছে তোমার টোটাল ক্রেডেনশিয়াল। ঠিক আছে দাদা, এগুলো বুঝবো কি করে? আমরা ধীরে ধীরে সব জিনিসই জানবো। ইন ফিউচার যদি কখনো সাইবার সিকিউরিটি রিলেটেড তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে আমরা জানাতে পারি, বাট অ্যাট প্রেজেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের যেটুকুনি পড়ানো সেটুকুনি পড়াচ্ছি আমি, এবং তার মধ্যে কিছু এইরকম জিনিসগুলো রেখেছি ইন্টারেস্টিং, যাতে কিনা জিনিসগুলো তোমাদের অনেকে মুখস্থ না হয়ে যায়, পরীক্ষার খাতায় গিয়ে তোমরা নিজেরাই লিখতে পারো। কারণ তোমরা যখন কোনো সিনেমা দেখো, আজকে যদি তোমাদের জিজ্ঞাসা করি 10 দিন আগে সিনেমাটা কী দেখেছিলিস রে, 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডে কী হয়েছিল সেটাও তোমরা বলে দেবে। কেন? তোমাদের যখনই কোনো কিছু ভিজুয়ালাইজ হয়, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তুমি কোনো জিনিস ক্যাপচার করো, সেটা লং টার্ম ধরে তোমার মেমোরিতে থাকে। ঠিক বলছি কি না বলো? তাই তো, এই জন্য আমি কিছু আজকে লেখাচ্ছি না, লেখালে ওই জিনিস মনে থাকবে না, ওই জিনিস মুখস্থর মতো হয়ে যাবে। তোমরা এই যে পিকচারে দেখছো, এই ছোট ছোট কথাগুলো দেখতে পাচ্ছ, এই পিপিটিটা তো অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এর মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি পরীক্ষার হলে গিয়ে 10 লাইন কেন 1 পৃষ্ঠা লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এবং এরকম ছোট্ট ছোট্ট করে ছবিও যদি এঁকে দিয়ে আসতে পারো তাহলে তো নাম্বার আর
দেখতে হবে না, ফুল মার্কস তো অবধারিত এই পোর্শন থেকে যদি কোনো মার্কস আসে। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। সে কিনা কি হলো, ওই আনঅথরাইজ ইউজারটা এই ফেক তোমার যে ওয়েবসাইট আছে এর থ্রু দিয়ে তোমার লগ ইন ক্রেডেনশিয়াল অ্যান্ড অল পার্সোনাল ইনফরমেশনকে ক্যাপচার করছে, করে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাদের কি করা উচিত? এই ক্ষেত্রে আমাদের সোনিয়া এই বিপদ থেকে বাঁচবে কি করে? সোনিয়া কুড সেভ দ্য ডেটা, সে তার পার্সোনাল ইনফরমেশনকে সেভ করতে পারে ইফ সি উড হ্যাভ ডান দ্য ফলোইং মেথডস বা প্যারামিটার্স। কি কি আছে, সে কোন কোন জিনিসগুলোকে মানবে? সে ফায়ারওয়াল ইউজ করতে পারে, সে হানিপটস ইউজ করতে পারে। তার একটা কাজ করতে হবে, তাকে আলফা নিউমেরিক পাসওয়ার্ড দিতে হবে, ইউনিক আলফা নিউমেরিক পাসওয়ার্ড। কখনোই তোমরা মাথায় রাখো, কেউ কোনোদিন চেষ্টা করবে যে নিজের মোবাইল নাম্বার, নিজের নাম, নিজের ডেট অফ বার্থ, এগুলো থেকে একটা দুটো নাম্বার তুমি নিতে পারো, কিন্তু এগুলোকে অ্যাভয়েড করো, কারণ এই জিনিসগুলো হ্যাকাররা ইজিলি তোমার কি করতে পারে, তোমার ফাইন্ড আউট করতে পারে সেগুলো থেকে যে তোমার পাসওয়ার্ড কী ছিল। ঠিক আছে, তো এমন কিছু পাসওয়ার্ড রেখো না যেটা কিনা অপর লোককে ইজিলি গেস করে বা একটু এদিক ওদিক করলেই সে জানতে পেরে যায়। তো সবসময় ইউনিক আলফা নিউমেরিক পাসওয়ার্ড রাখবে, মানে সেখানে স্পেশাল ক্যারেক্টার দেবে, সেখানে নিজের নাম বা যাই হোক কিছু একটা দিলে সেখানে ঠিক আছে নিউমেরিক ভ্যালু রাখলে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে হ্যাশ ফ্যাশ @ সমস্ত কিছু মিলিয়ে যদি একটা স্ট্রং পাসওয়ার্ড বানাও, যত তুমি পাসওয়ার্ডের লেন্থ যত ভালো হবে, ধরো পাসওয়ার্ডের একটা স্ট্যান্ডার্ড লেন্থ হচ্ছে 8 to 16, এর মধ্যে যদি রাখো এবং সেখানে যদি বিভিন্ন ধরনের আলফা নিউমেরিক ক্যারেক্টার্স এগুলো তোমরা যদি রাখো, ঠিক আছে, অবশ্যই মাথায় রাখো যে নিজের নাম বা তোমার কি বলবো ডেট অফ বার্থ বা মোবাইল নাম্বার এগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায় বা এগুলোকে যদি কম সংখ্যক রাখা যায় বা অন্যরকম কিছু রাখা যায়, তো সেই ক্ষেত্রে তোমার পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো অনেক বেশি সিকিউর থাকবে, হ্যাকাররা অত সহজে সেটাকে ডিকোড করতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, ফায়ারওয়াল ইউজ করতে পারি। এখন ও যে নেটওয়ার্কের থ্রু দিয়ে এই কাজগুলো করছিল, সেই নেটওয়ার্কের থ্রু দিয়ে যদি আমরা যদি একটা ফায়ারওয়াল ইউজ করতাম, তাহলে আজকে ওর ইমেলে ওই ফেক ইমেলটাই আসতো না, তাই না সোনিয়া? আজকে যদি আমি তোমার মেশিনে ফায়ারওয়াল সিস্টেমটা ইউজ করতাম বা ফায়ারওয়াল যদি অ্যাক্টিভেটেড থাকতো, তাহলে কি তোমার মোবাইলে ওই ফেক ইমেলটা আসতো? আসতেই দিত না। কেন? ফায়ারওয়াল প্রথমে কি করতো, ব্লক করে দিত ইমেলটাকে, ঠিক আছে, তোমার কাছে পৌঁছাতেই দিত না। ক্লিয়ার? তাহলে তোমার আজকে এই ডেটা ব্রিচ হতো না, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতো না। তো এটাই হলো বেসিক্যালি ব্যাপার। তাহলে তোমাকে ফায়ারওয়াল ইউজ করতে হবে। আলফা নিউমেরিক পাসওয়ার্ড যদি না দিয়ে তুমি যদি একেবারে সিম্পল পাসওয়ার্ড দিয়েছিলে, ধরো তোমার নাম @ তোমার ডেট অফ বার্থ, ইজিলি তোমার অ্যাকাউন্ট গল্প হয়ে যাবে, মানে তোমার অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়ে যাবে। অবশ্যই তোমাদের আজকে একটা ভালো শিক্ষা দিয়ে দিচ্ছি, নট অনলি শুধুমাত্র সাবজেক্ট পড়ছো, এই জিনিসগুলো মাথায় রাখবে। আননোন সোর্স থেকে যদি মেসেজ আসে, মেল আসে, সেগুলোকে ইগনোর করবে, স্ট্রিক্টলি ইগনোর। কেউ খুলে ক্লিক করে তাতে কোনো লিঙ্কে যাবে না। বিশেষ করে এই ধরনের কেসগুলো কোথায়, ম্যাক্সিমাম এই ধরনের মেলগুলো তোমার স্প্যামে এসে জমা হয়। ঠিক আছে, তোমাদের যে মেল বক্স আছে তা স্প্যামে এসে জমা হয়। তো স্প্যামে এসে জমা হলে যদি তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছো অথরাইজ জায়গায়, সেখান থেকে বলেছে যে সেখানে লেখাই আছে যদি তোমরা নর্মাল মেল বক্সে যদি না পাও তাহলে স্প্যাম চেক করবে, সেই ক্ষেত্রে তোমরা সেই ধরনের কেসগুলোতেই শুধু স্প্যাম ফোল্ডারে গিয়ে স্প্যাম ফোল্ডারের ওর ভেতরে থাকা জিনিসটাকে চেক করবে। বাকি সবসময় আমি বলবো স্প্যাম ফোল্ডারে থাকা জিনিসগুলোকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো, বা কোনো কিছু যদি তোমার মনে হয় যে না এটা আনঅথরাইজ হতে পারে, তাহলে ভাই ওই মেলটাকে ওপেন করে তার বডিতে থাকা কোনো রকম লিঙ্ক বা কিছু এভরিথিং ওই ওই মেলে ক্লিক করবে না উইদাউট কাউকে জিজ্ঞাসা না করে, মানে যে কিনা এই জিনিসগুলোতে এক্সপার্ট। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা করবে। অবশ্যই নিজের কম্পিউটারকে প্রোটেক্ট, অবশ্যই নিজের স্যার এটা তো বাই নাম্বারও তো হতে পারে, বাই নাম্বার বা বাই মেসেজে। হ্যাঁ, মোবাইলে হতে পারে, সেটাকে বলা হয় ফিশিং অ্যাটাক। মোবাইলে যেই ঘটনাগুলো হয় সেগুলোকে বলে ফিশিং অ্যাটাক। মানে তোমার মোবাইলে একজন কল করবে এবং তোমাকে বলবে যে আমি ব্যাংক থেকে বলছি, তোমার এই আছে ওই আছে, তোমাকে ইমিডিয়েটলি এইটা দিতে হবে ওটা দিতে হবে, ঠিক আছে, কখন সমস্যাই দেবে না। তখন তোমরা বলবে কি আচ্ছা ব্যাংক থেকে বলছেন, যেটা আমি করি, ব্যাংক থেকে বলছেন, আমি আমার নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে আমি অবশ্যই কন্ট্যাক্ট করবো, তো থ্যাংক ইউ, ফোনটা কেটে দেবে। ঠিক আছে, আর কিছু বলবে না। ওকে ওকে। আরো আরো হাই লেভেলের মানে হতে পারে তোমার কি বলবো, মানে ফোন কল ধরলেও ডেটা
ব্রিচ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তোমার মোবাইলে আরও প্রোটেকশন বাড়াতে হবে। সেই ক্ষেত্রে অনেক ধরনের টুলস ইউজ করতে পারো, ট্রু কলারের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারো। ট্রু কলারের ফ্রিটা একেবারেই কিছু কাজের না, ঠিক আছে। তো ওই জিনিসগুলো থেকে তুমি বুঝতে পারো যে এটা স্প্যাম, ঠিক আছে, নাম্বার বা এই সামথিং, এইভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারি এই ডিজিটাল ওয়ার্ল্ডে, না হলে খুব চাপ আছে। এবং অবশ্যই তোমরা অ্যান্টিভাইরাস ইউজ করবে তোমাদের ডিভাইসগুলোতে, ঠিক আছে, মানে কম্পিউটারগুলোতে অ্যান্টিভাইরাস অবশ্যই ইউজ করবে। এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করা উচিত সমস্ত কিছুতে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি, তুমি পাসওয়ার্ড দিলে এবং তার সাথে সাথে বায়োমেট্রিক রাখলে, এটাই হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। মানে দুবার মানে তোমার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য দুবার তোমাকে দুটো সিকিউরিটি লেয়ারকে ক্রস করে যেতে হচ্ছে। ফার্স্ট, কেউ ধরো তোমার পাসওয়ার্ড জেনেও গেল, কিন্তু তোমার বায়োমেট্রিক তো আর তার তো সেম হবে না, হ্যাঁ কি না, তাই তো? তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করবে হাইলি কনফিডেন্সিয়াল যে সমস্ত ডকুমেন্টগুলো তুমি যেখানে রাখছো সেখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করা, যাতে কিনা তোমার ডেটাটা মোর সিকিউর হয়, ঠিক আছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন তোমাকে একটা এক্সট্রা লেয়ার দেয়, সিকিউরিটি লেয়ার দেয়, যাতে কিনা তোমার ডেটাটা প্রোটেক্টেড থাকে, ঠিক আছে। সামথিং ইউ হ্যাভ অ্যান্ড সামথিং ইউ নো, এই দুটো জিনিস। তো কেউ যদি একটা জানে যায় তো আরেকটা তো অটোমেটিক্যালি জানতে পারবে না, এবং সেই ক্ষেত্রে সে আলটিমেটলি তোমার অ্যাক্সেস করতে পারবে না ডেটা। তো এটা একটা ব্যাপার। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তাহলে এই জিনিসগুলো যদি আজকে সোনিয়া করতো তাহলে সোনিয়ার টাকা বেঁচে যেত। তো এইটাই হলো, এই একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম যার দ্বারা সিকিউরিটি ডেটা ব্রিচ হতে পারে, ঠিক আছে। এবং এইভাবেই হ্যাকাররা তোমার ডেটাগুলোকে নিয়ে থাকে, ওকে। তো এটাই হলো ব্যাপার। তো থ্রেট, ভালনারেবিলিটি অ্যান্ড রিস্ক, 3টে পয়েন্ট। থ্রেট মানে হচ্ছে কি একটা ইনসিডেন্ট যেটা কিনা কোনো একটা সিস্টেমকে হার্ম করছে। মানে ধরো তোমার কাছে যদি এই রুলসগুলো সোনিয়া ইউটিলাইজ করেনি, আজকে সোনিয়ার এই মেল নয়, সোনিয়ার মোবাইলে ইমেলে একটা কোনো এসছে যে তোমরা উইন্ডোজ 10-এর লেটেস্ট ভার্সান পাচ্ছ বা উইন্ডোজ 11-এর লেটেস্ট ভার্সান। ও ভাবছে যে আমি আমার মেশিনটাকে উইন্ডোজ 11-এ আপগ্রেড করে নিই। উইন্ডোজ 11 অরিজিনাল কিনতে গেলে আমার 10-11 হাজার 12,000 8,000 টাকার মতো লাগছে, 7,000 টাকার মতো লাগছে, আমি ভাই ফ্রিতে পেয়ে যাচ্ছি, আমি ওই ক্লিক করি, ওখান থেকে যে জিপ ফোল্ডারটা নামবে ওটাকে এক্সট্রাক্ট করবো, ব্যাস আমি তারপর উইন্ডোজ 11 ইনস্টল করবো। এই চক্করে কি করলো, ওর কম্পিউটারে বেসিক্যালি ওই পোটেনশিয়াল থ্রেটটা এন্টার করে গেল এবং তোমার সিস্টেমকে হার্ম করা স্টার্ট করে দিল। এইটাকে বলা হয় থ্রেট। এটাকে প্রোটেক্ট করবে কে? এটাকে প্রোটেক্ট করবে, আবারও বলছি, ফায়ারওয়াল, ঠিক আছে। এছাড়া কি ভালনারেবিলিটি? ভালনারেবিলিটি মানে কি, মানে হচ্ছে হ্যাকারসরা দেখে বেসিক্যালি তোমার উইক পয়েন্ট কোথায়। উইক পয়েন্ট কোথায় ছিল সোনিয়ার উইক পয়েন্ট ছিল, ধরো লেটসে আমি ওই সিনারিওতে বলছি, উইক পয়েন্ট ছিল সোনিয়ার হচ্ছে সোনিয়া ভালোভাবে পাসওয়ার্ড সেট করেনি, ওর পাসওয়ার্ডটা উইক ছিল, হয়তো ওর ডেট অফ বার্থ, ওর নাম @ডেট অফ বার্থ এইসব দেওয়া ছিল, তো ওইটা একটা উইক ছিল। আরেকটা উইক কি ছিল, সিস্টেমে ফায়ারওয়াল ছিল না, অ্যান্টিভাইরাস ছিল না, ঠিক আছে, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করেনি। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য সিস্টেমটা খুব উইক। তো হ্যাকার দেখে নিল যে ভাই ফায়ারওয়াল নেই, আমি ইমিডিয়েটলি ওকে একটা মেল পাঠাবো, এমনভাবে মেল পাঠাবো এবং ওকে একটা ফেক ওয়েবসাইটে নিয়ে যাবো, ও তো বুঝতেই পারবে না, ঠিক আছে। তো এই উইকনেসগুলো হ্যাকাররা খোঁজে, এবং এই উইকনেসগুলো হ্যাকাররা খুঁজে কোনো ইন্ডিভিজুয়াল বলো বা অর্গানাইজেশনকে টার্গেট করে ওরা এরকম মেল করে। এই যে সিনারিওটা তোমাদেরকে আজকে বললাম, এটাকে বলা হয় ফিশিং বলা হয়, যার মাধ্যমে কি করে হ্যাকাররা ওই রকম উইক পয়েন্টগুলো খোঁজে প্রত্যেকটা ডিভাইসের, অর্গানাইজেশন হতে পারে বা ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের হতে পারে, করে তাকে অ্যাটাক করে, ঠিক আছে। এবং সেখান থেকে ডেটা ব্রিচ হয়, সেখান থেকেই সিস্টেম হার্ম হয়, সেখান থেকে সিস্টেমে এই প্রবলেমগুলো হতে পারে। তো যখনই কোনো রকম হ্যাকাররা তোমার কম্পিউটারে উইকনেস খুঁজে তোমাকে অ্যাটাক করছে, সেটাকেই বলা হয় ভালনারেবিলিটি। এবং এই দুটোকে মেলালে কি তৈরি হবে, রিস্ক হবে। রিস্ক মানে কি, দ্য পোটেনশিয়াল ফর ড্যামেজ হোয়েন এ থ্রেট এক্সপ্লয়েট এ ভালনারেবিলিটি। মানে কোনো একটা থ্রেটের দ্বারা, মানে কোনো একটা ইনসিডেন্টের দ্বারা পোটেনশিয়ালি তোমার ডিভাইসটা ড্যামেজ হচ্ছে বা সেই ডিভাইসের ডেটা ব্রিচ হচ্ছে, ডিসক্লোজ হয়ে যাচ্ছে কনফিডেন্সিয়াল জিনিস, সেইগুলোকেই টেকনিক্যাল টার্মে আমরা বা সাইবার সিকিউরিটি টার্মে সেটাকে বলি হচ্ছে রিস্ক। ক্লিয়ার? ইয়েস অর নো? বলো, ক্লিয়ার হয়েছে? এবার নেটওয়ার্কিং ডিভাইস কি কি, রাউটার, এইগুলো আমরা নেটওয়ার্কিং ডিভাইস আছে বিভিন্ন ধরনের, সুইচ, এগুলো ম্যাক অ্যাড্রেস হয়, আইপি অ্যাড্রেস হয়, পোর্ট অ্যাড্রেস হয়। আইপি অ্যাড্রেস মানে তোমরা জানো যে তোমাদের যে আইপি অ্যাড্রেস হয়, যেটা কিনা আইপি ভার্সন 4 থাকে, আইপি ভার্সন 6 থাকে। যারা কিনা সিএসটি ডিপার্টমেন্টে, কেউ এখানে সিএসটি ডিপার্টমেন্টে কে আছো? সিএসটি ডিপার্টমেন্টে কে আছো? আমি আছি স্যার।
যদি তুমি কখনো পড়ো আমাদের কাছে ইন ফিউচার, ডেফিনেটলি আমার সাথে তোমার আবারও দেখা হবে সিএসটিতে, তখন তোমাকে এইগুলোতে মাস্টার বানিয়ে দেবো আমি, ঠিক আছে? এখন এগুলো শুধু নামই দেখে রাখো যে আইপি অ্যাড্রেস কি, এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো তুমি বাড়িতে পড়ো। আইপি অ্যাড্রেস একটা ইউনিক অ্যাড্রেস যেটা কোনো একটা ডিভাইসকে আইডেন্টিফাই করে লোকাল নেটওয়ার্কে, কোনো একটা ইন্টারনেটে, যে হ্যাঁ এটাই হচ্ছে সোনিয়ার ডিভাইস, এটা আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস ইউজ করা। ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস একটা ইউনিক অ্যাড্রেস যেটা কিনা তোমার ডিভাইস নেটওয়ার্কে তোমার ডিভাইসটা কোথায় আছে সেটাকে ট্র্যাক করতে ইউজ করা হয়। তো ম্যাক অ্যাড্রেস ইজ আ ইউনিক অ্যাড্রেস হুইচ ইজ ইউজ টু ট্র্যাক আ ডিভাইস ইন আ নেটওয়ার্ক অর ইন আ লোকাল নেটওয়ার্ক, ঠিক আছে? আর পোর্ট অ্যাড্রেস খুব মানে স্যার এগুলো কি, হ্যাঁ বলো 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 বলো, এগুলো ইউজটা কোথায় হয় এগুলো? এই যে তুমি আজকে ইউজ করছো এই যে নেটওয়ার্কে, এই যে তোমাকে আমি একটা মেসেজ পাঠাচ্ছি, যাই করছি, আমার ডিভাইসটা কোথায় আছে, কোন পজিশনে আছে, সেগুলোকে ট্র্যাক করার জন্য এগুলো ইউজ হয়। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, আমার মেশিনে দেখবে, আমার মেশিন যে ইউনিক নেটওয়ার্কে সেটা আমি বুঝবো কি করে? কমান্ড প্রম্পটে গেলাম, গিয়ে আমি এখন লিখবো, আচ্ছা দুবার খুলে গেছে, সরি একবার খুলি, এখানে লিখবো আইপি কনফিগ, তাহলে আমার কম্পিউটারের নেটওয়ার্ক রিলেটেড সমস্ত ইনফরমেশন তুমি দেখতে পাবে। দেখো এই চলে আসলো, এই দেখো আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস 192.168.65.1, ঠিক আছে? আরো অনেক, আর আমার কম্পিউটারে ম্যাক অ্যাড্রেস দেখবে, ম্যাক অ্যাড্রেস কাহা গিয়া, ম্যাক অ্যাড্রেস আইপি ভার্সন 6 ডিফল্ট ডিএনএস এটা ডিফল্ট গেটওয়ে, মানে এটা রাউটারের রেসপেক্টে বলছি, মানে আমার যে প্যাকেটগুলো ডেটা প্যাকেটগুলো যাবে সেই এই ডিফল্ট গেটওয়ে ছাড়া রাউটার বুঝতে পারবে না যে কোথা থেকে প্যাকেটটা আসছে আর কোথায় যেতে হবে। তো এগুলো সব নেটওয়ার্কের জিনিস ভাই, ঠিক আছে? তোদেরকে পরে এগুলো বলবো। এই দেখ আইপি ভার্সন 6, এটা আইপি ভার্সন 6, ঠিক আছে? আমাদের দু ধরনের হয়, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। তো আপাতত তুই যেটা দেখার তোকে সেটাই মাথায় রাখবি, এই জিনিসটাকে ভালো করে ফোকাস কর। এটা হচ্ছে তোর ইউনিক অ্যাড্রেস, যার দ্বারা তুই নেটওয়ার্কে বোঝা যাচ্ছে যে এটাই প্রীতম স্যারের কম্পিউটার, বা প্রীতম স্যারের কম্পিউটার থেকে এই ডেটাগুলো আসছে। আজকে যে হ্যাকাররা আছে তাকে যদি আমি ডিটেক্ট করতে চাই যে কোথা থেকে হ্যাকটা হয়েছে বা কোন পার্টিকুলার ডিভাইসে হ্যাক হয়েছে, সেটার জন্য আমাদের আইপি অ্যাড্রেসটা জানতে হয়, বুঝেছিস? হ্যাঁ, আইপি অ্যাড্রেস স্ক্যানিং এগুলো অনেক কিছু আছে, ইন্ডাস্ট্রিতে করে থাকি আমরা, ঠিক আছে? সেগুলো তোদেরকে পরবর্তীকালে আমার সাথে যে কম্পিউটার সায়েন্সে যারা পড়িস, যারা আমার সাথে দেখা হবে ইন ফিউচার, তাদেরকে আরও ডিটেলে ধীরে ধীরে আমি এগুলো সব শেখাবো, চাপ নেই। তো আপাতত কি ইন্টারেস্টিং লাগছে ক্লাসটা সাইবার সিকিউরিটি সম্বন্ধে? বলো। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছো? তো এই হলো ব্যাপার, আমি তোমাদের অনেক কিছু বলেছি, তোমাদের যেই কটা পড়িয়েছি সেগুলোই আছে। দেখবে কম্পিউটার সিকিউরিটির ইম্পর্টেন্স কি আমি যদি আমার পার্সোনাল ইনফরমেশনকে প্রোটেক্ট করতে চাই কি জিনিস ইউজ করতে হবে, কি আমাদের মাথায় রাখতে হবে, আমার ডেটাকে চুরি হওয়া থেকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, ভাইরাস বা ম্যালওয়্যার থেকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, এগুলো তোমাদের বইয়ে আছে সেকেন্ড সেমিস্টারে, যেগুলো কিনা আমি গল্পের ছলে বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। তোমরা গিয়ে যখনই বইটা পড়বে, এই তো দাদা বলেছিল, এই তো এইভাবে বলেছিল, তো তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো পোর্ট অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট। পোর্ট অ্যাড্রেস হচ্ছে পার্টিকুলারলি ইউজ করা হয় বিভিন্ন ধরনের ডেটা প্যাকেটগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য, কারণ তোমার মোবাইলে হাজারো অ্যাপ্লিকেশন চলছে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন থেকে যে ডেটাগুলো যে জেনারেট হচ্ছে বা যে ডেটাগুলো ট্রান্সমিট হবে, সেই ডেটাগুলো এই কোন ডেটাটা কোন পার্টিকুলার চ্যানেল দিয়ে বা পোর্ট দিয়ে ট্রান্সমিট হবে থ্রু নেটওয়ার্ক, সেটাকে ডিফাইন করার জন্য পোর্ট অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তো যেমন এক্সাম্পল হচ্ছে আমার যে HTTP আছে, HTTP তোমরা একবার করে পড়েছো ম্যাডামের কাছে, তার পোর্ট নাম্বার কত? 80, ঠিক আছে? HTTP এর ফুল ফর্ম কি গো? হ্যালো, তোমরা HTTP পড়োনি, মেবি তোমরা HTML করেছো, HTTP এর ব্যাপারে ম্যাডাম বলেনি, কারেক্ট? হ্যাঁ, HTTP বলেনি, ঠিক আছে? নেটওয়ার্কেই পড়বে। আর হচ্ছে যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, FTP কে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল, যার পোর্ট নাম্বার 21। তো এইরকম জাস্ট একটু দেখে রাখো, এটা অত ইম্পর্টেন্ট নয়। DNS খুব ইম্পর্টেন্ট জিনিস। DNS মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেমের মেন কাজই হচ্ছে যে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা। আজকে তুমি flipkart.com লিখছো, flipkart.com এর বেসিক্যালি তুমি যেটা লিখছো সেটা হচ্ছে DNS ফর্ম। flipkart.com এর করসপন্ডিং একটা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু তুমি আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু কখনোই সার্চ বারে গিয়ে আইপি অ্যাড্রেসটা টাইপ করে কিন্তু এন্টার মারো না। তুমি করো কি, flipkart.com লিখে তুমি এন্টারটা বাটনটাকে প্রেস করো এবং তোমাকে রিডাইরেক্ট করে দেয় কোথায়?
ফ্লিপকার্টের ওয়েবসাইটে। কিন্তু বেসিক্যালি এই জিনিসটা করছে কে, বেসিক্যালি এর ব্যাক এন্ডে কে রয়েছে, এই ডিএনএস সার্ভার রয়েছে, যে কিনা কি করছে এই ডোমেন নেমটাকে ট্রান্সলেট করে দিচ্ছে করসপন্ডিং আইপি অ্যাড্রেসকে, যাতে কিনা তোমার কম্পিউটার বুঝতে পারে জিনিসটা যে কোথায় আমাকে যেতে হবে। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এটা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো বলো বলো, জিজ্ঞেস তো অবশ্যই করবে। আচ্ছা যদি এই ডিএনএস সার্ভারটা যদি কোনো প্রবলেম হয়, মানে হ্যাকার যদি এটাকে কিছু করতে চায় তাহলে হ্যাঁ তো অবশ্যই করতেই তো পারে, এই জিনিসটাকেও তো আমাকে প্রোটেক্ট করতে হবে, এবং এই জিনিসটাকে প্রোটেক্ট করতে তো আমি পারবো না। যে যে অর্গানাইজেশনে কাজ করে, ধরো সাপোজ আমি বলছি, ধরো ফ্লিপকার্টে যখন হ্যাক হবে এরকম কোনো সম্ভাবনা আছে, তো ফ্লিপকার্টের যে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা যারা আছে তারা ওটাকে ম্যানেজ করবে, তারা ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। তাদের স্যালারি 40-50 লাখ টাকা, 1 কোটি টাকাও হয় কারো কারো স্যালারি। ঠিক আছে, তো এই জন্যই তো এত বেশি প্যাকেজ ভাই, বলছি তো। এটাতে যদি কেউ কেরিয়ার তৈরি করতে পারে প্রচুর টাকা আছে। এবার আমাকে আবার আমারটা স্যালারিটা জিজ্ঞাসা করো না, সরি ওটা কনফিডেন্সিয়াল, ওটা বলতে পারবো না। The main function of DNS is to translate the domain name into IP addresses which computer can understand. তার মানে তোমার কি হয়, তুমি এই যে বসে আছো, তুমি প্রথমে আগে www.amazon.com টা লেখো, লিখে এন্টার যখনই মারো না, তোমার কাছে একটা রিকোয়েস্ট যায় হচ্ছে ডিএনএস সার্ভারের কাছে। ডিএনএস সার্ভার কি করে, তার করসপন্ডিং তোমাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে, এবং তুমি কি করো, তুমি যখনই এখানে এইচটিটিপি যে রিকোয়েস্টটা তুমি পাঠাচ্ছ, সেইখান থেকে তুমি একটা এইচটিটিপি রেসপন্স পাও। এইচটিটিপি রেসপন্স মানে হচ্ছে তোমাকে www.amazon.com এর যে ওয়েব পেজটা আছে সেখানে তোমাকে রিডাইরেক্ট করে দেয় তোমার ওয়েব ব্রাউজার। ঠিক আছে, তো এটা ইউজার উইথ ওয়েব ব্রাউজার প্রথমে কি করছে, www.amazon.com লিখছে, লিখে যেই এন্টার করছে এখান থেকে ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাচ্ছে, এবং একটা এই যে সার্ভার দেখতে পাচ্ছ সেখানে তোমার একটা এইচটিটিপি রিকোয়েস্ট আসছে। এবার রিকোয়েস্টটা আসলো, ডিএনএস সার্ভার প্রথমে কি করলো, ডিএনএস সার্ভার প্রথমে www.amazon.com এর করসপন্ডিং একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করলো, এবং তার করসপন্ডিং তোমার এইচটিটিপি রেসপন্সটা গেল। এইচটিটিপি রেসপন্স মানে কি, www.amazon.com এর তোমার যে করসপন্ডিং যে ওয়েব পেজটা আছে সেইখানে তোমাকে রিডাইরেক্ট করে দিল তোমার ওয়েব ব্রাউজারকে। ঠিক আছে, তো এইভাবে ডিএনএস কাজ করে। তো এই জিনিসগুলো একটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বেসিক। এই যে ভিপিএন তোমরা ইউজ করো, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা কি হয়, এনক্রিপ্টেড কানেকশন ক্রিয়েট করে ইন্টারনেটের মধ্যে। তোমার ডিভাইসটা নেটওয়ার্কে কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করা যায় না। তো এনক্রিপ্টেড কানেকশন হেল্পস এনশিওর দ্যাট সেন্সিটিভ ডেটা ইজ সেফলি ট্রান্সমিটেড। মানে তুমি যদি তোমার কোনো কনফিডেন্সিয়াল ডেটা ট্রান্সমিট করো এবং সেটা যদি ইনকগনিটো মোড দিয়ে ট্রান্সফার করো, তাহলে তুমি মোর সেফ থাকো। কিন্তু এই ক্ষেত্রেও গুগল কয়েকদিন আগে একটা কেস খেয়ে গেছিলো, গুগল ওই ডেটাগুলোকেও মানে দেখতে পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি কোনো কিছুকে ইনকগনিটো মোডে তুমি যদি করো বা প্রাইভেট উইন্ডো দিয়ে যদি তুমি ওপেন করো, সেটার ডিটেলসটা কিন্তু ডেটাবেসে স্টোর হয় না। কিন্তু গুগল সেগুলোও করছিল, তার জন্য গুগলকে ফাইন দিতে হয়েছে একটা সাম অ্যামাউন্ট, $some million গুগলকে ফাইন দিতে হয়েছে। কারণ গুগল তোমার ওই ডেটাগুলোকেও স্টোর করা মানে তোমার কনফিডেন্সিয়াল ডেটা গুগল স্টোর করছে, সেটা গুগলের রাইট নেই। তো ইনকগনিটো মোড বা প্রাইভেট উইন্ডোতে তুমি যদি কোনো ডেটা শেয়ার করো বা স্টোর করো বা শেয়ার করো, তাহলে সেই ডেটার যে রিলেটেড যে সমস্ত তোমার ইনফরমেশান সেগুলো কখনোই গুগলের যে নিজস্ব যে ডেটা সেন্টার বা যাই বলো ওগুলোতে স্টোর হয় না। এরকম একটা ইনফরমেশান আছে বা এরকম একটা তুমি পড়তে পারো কনসেপ্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেটাই বলছি। বা তুমি ভিপিএন ইউজ করো, ভিপিএন ইউজ করে তোমার অ্যাকচুয়ালি মেশিনে তোমার আইপি অ্যাড্রেসটাকে হাইড করে দেওয়া হয়। তো তোমার যদি ইন্টারনেটে তোমার আইপি অ্যাড্রেসকে যদি হাইড করে দেওয়া হয়, তাহলে তুমি যে ডেটাগুলো পাঠাচ্ছ সেই ডেটাগুলো এনক্রিপ্টেড ভার্সনে যাবে। বুঝতে পেরেছো, যে কোথা থেকে ডেটাটা আসছে নেটওয়ার্ক ধরতেই পারবে না। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করা হয় আর ভিপিএন ইউজ করা হয় বিকজ ইজ অ্যান এনক্রিপ্টেড কানেকশন ওভার দ্য ইন্টারনেট ফ্রম আ ডিভাইস টু আ নেটওয়ার্ক। ওকে, তো এটাকে ইউজ করে আমি সেন্সিটিভ ডেটাকে সেফলি ট্রান্সমিট করতে পারবো, কোনো অসুবিধা নেই। ওকে, এবং এই ভিপিএনটা যে কোনো তোমার বড় বড় অর্গানাইজেশন এমএনসি কোম্পানি ইউজ করে থাকে কনফিডেন্সিয়াল ডেটাকে সেফলি ট্রান্সমিট করার জন্য। আচ্ছা তাহলে এমনি ডোমেস্টিক ইউজের জন্য কি ভিপিএন ইউজ করা বেটার? হ্যাঁ তুমি করতেই পারো তোমার ক্ষেত্রে, আমি বলে দিচ্ছি। নর্ড ভিপিএন বলে একটা ভিপিএন আছে, ওর যদি তুমি নর্ড ভিপিএন এর যদি তুমি প্রিমিয়ামটা কেনো, তাহলে তুমি মনে রাখো যে তুমি খুব সিকিউরলি কাজ করতে পারছো, এবং তোমার যে ওয়েব ব্রাউজার বা ওয়েবসাইট থ্রু যে হ্যাকিংগুলো হচ্ছিল বা হওয়ার চান্সেস থাকে সেগুলো তুমি অনেকটাই তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারলে সেগুলো থেকে। ওকে, তো বেসিক্যালি আমরা, কারণ তুমি নিশ্চয়ই তোমার নিজস্ব কম্পিউটারে ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করবে না, সেটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডোমেস্টিক পারপাসের লোকেরা কি করে থাকে, লোকেরা এরকম নট ভিপিএন বা এরকম কিছু প্রিমিয়াম ভিপিএন কিনে তারা সেইটা দিয়ে তাদের ডেটাগুলোকে প্রোটেক্ট রাখে বা সেফলি ট্রান্সমিট করে ডেটা, তারা ওটা ইউজ করতে পারে।
নট ভিপিএন, ওগুলো সাবস্ক্রিপশন বেসিসে হয়, নট ভিপিএন। হ্যাঁ নট ভিপিএন, দাঁড়াও, এই তো নট ভিপিএন ডাউনলোড করবে, এটা ফ্রি, এটা 2 দিন চলবে, ওখানে করছিস ওখানে নামিয়েছি, ঠিক আছে। নট ভিপিএনটা খুবই ভালো, ফ্রিটা নামাবে 2 দিন বাদে চলে যাবে, প্রিমিয়ামটা কিনলে তোমার জন্য বেটার, মানে প্রিমিয়াম কেনা যায় না, সাবস্ক্রিপশন নিতে হবে ওদের 2 মান্থস 3 মান্থসে। তো ভিপিএন ইউজ করার মেন অবজেক্টিভ যেটা ছিল সেটা বুঝতে পেরেছো তো, যে আনঅথরাইজ যেন পার্সনরা তোমাকে এসে তোমার নেটওয়ার্কে ট্রাফিক না ক্রিয়েট করে দেয়, ইউজারের ডেটাগুলোকে রিমোটলি যেন না তোমার নিতে পারে, তাই সেই সমস্ত জিনিস থেকে প্রিভেন্ট করার জন্য ভিপিএন ইউজ করা। তো এইটা তোমাদের জানা উচিত। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা ম্যালিসিয়াস পিস অফ কম্পিউটার কোড, যে কম্পিউটার কোডটা আমরাই হয়তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা ডিজাইন করি, করে সেটাকে কি করে দিই, স্প্রেড করে দিই নেটওয়ার্কে, বা ডিভাইস টু ডিভাইসে স্প্রেড করে দিই। যখনই এই কম্পিউটার ভাইরাসকে আমরা ডিভাইস টু ডিভাইস স্প্রেড করে দেবো, ওই কম্পিউটারগুলোর নর্মাল ফাংশনালিটি গেল, গল্প হয়ে গেল, নর্মাল ফাংশনালিটি আর করতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি কি হয়, এইভাবে বেসিক্যালি আমরা তোমার কম্পিউটারে ড্যামেজ করতে পারি। তো বেসিক্যালি ম্যালওয়্যার সফটওয়্যার যেগুলো আছে সেগুলোকে ডিজাইনই করা হয় বা কোড সেভাবেই লেখা হয় যাতে কিনা সেগুলো কোনো একটা পার্টিকুলার মেশিনকে, মানে রানিং মেশিনকে ড্যামেজ করতে পারে, সেন্সিটিভ ডেটাকে ডিলিট করে দিতে পারে মেশিন থেকে, এবং মেশিনটার যে ওএস আছে সেটাকে করাপ্ট করে দিতে পারে। তো সেইগুলো থেকে আমাদের যদি প্রোটেক্ট করতে হয় ভাইরাসগুলো থেকে, তাহলে অবশ্যই প্রফেশনাল অ্যান্টিভাইরাস ইউজ করো, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করো, সফটওয়্যারটাকে আপ টু ডেট রাখো, ঠিক আছে অলওয়েজ, এবং ট্রাই করো যাতে কিনা তুমি সিকিওর ওয়েবসাইট বা অনলি ট্রাস্টেড ওয়েবসাইট ইউজ করছো। ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া যদি তুমি নর্মাল ওয়েবসাইটগুলো ইউজ করো যেগুলোতে তোমার লেখা থাকে, দেখবে বলে যে তোমাকে বলে যে এইটা তোমার হার্ম করতে পারে, তবুও তুমি ওই ওয়েবসাইটটাতে জবরদস্তি ঢুকে যাও, তো সেইগুলো থেকে কিন্তু তোমার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হতে পারে যদি তোমার প্রফেশনাল অ্যান্টিভাইরাস না থাকে, স্ট্রং পাসওয়ার্ড না থাকে, এবং তোমার যদি সফটওয়্যার আপ টু ডেট না থাকে, তাহলে এই সমস্যাগুলো হতে পারে। আর চেষ্টা করবে যে আফটার এভরি 90 ডেজ বাদে বাদে নিজের, এটা একটা রুলস, এভরি 90 ডেজ বাদে বাদে নিজের যে সেন্সিটিভ ডেটা সেগুলোকে ব্যাকআপ নেওয়া, সে তোমার ক্লাউডে থাকুক, সে তোমার পার্সোনাল কম্পিউটারে থাকুক, সেটাকে ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবে। তো সেন্সিটিভ ডেটাগুলোকে ব্যাকআপ নিতে হবে, আবারও বলছি প্রফেশনাল সফটওয়্যার ইউজ করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল ইউজ করতে হবে, এবং অনলি সেন্সিটিভ বা অর ট্রাস্টেড ওয়েবসাইট ইউজ করা উচিত, তাতে তুমি অনেকটাই প্রোটেক্টেড থাকবে। আর যদি তুমি আনট্রাস্টেড ওয়েবসাইটে বারবার ঢোকো, তোমার এই জিনিসগুলোও নেই, এবং তুমি তোমার সেন্সিটিভ ডেটাকেও আফটার এভরি 90 ডেজ ব্যাকআপ করছো না, তাহলে তুমি ধরে রাখো তোমার কম্পিউটারে বিপদ আসতে চলেছে খুব শীঘ্রই, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার ম্যালেসিয়া সফটওয়্যার ঢুকে যেতে পারে। তোমার প্রথমত কি করবে, নর্মাল মানে মোটামুটি আমাদের মতো এরকম নর্মাল এন্ড ইউজারের ক্ষেত্রে কি করে, তোমার উইন্ডোজটাকে করাপ্ট করে দিতে পারে, তো এই বা তোমার সেন্সিটিভ ডেটাকেও ডিলিট করে দিতে পারে। তো ভাবো, তো সেই জায়গা থেকে একটু নিজেকে প্রোটেক্ট থাকার চেষ্টা করবে। স্যার একটা জিজ্ঞেস করবো? বলো ভাই বলো, জিজ্ঞাসা করার জন্য তো ক্লাস নিচ্ছি, বলো। স্যার এখন যদি স্প্যামটা মানে ভিপিএন থেকেই হয়, মানে বিশেষ করে একটা এক্সপেরিয়েন্স বলছি, মানে থার্ড পার্টি অ্যাপ ইউজ করলে স্প্যামটা কি কোথায় হবে, আমি হ্যাক করব কি করে, স্প্যামটা ভিপিএন থেকে যদি মানে কিরকম, আরে ভাই তোমার স্প্যামটা ভিপিএন থেকে হবে, স্প্যাম বলে কিছু হয় না ভাই, স্ক্যাম হতে পারে, সেটা বলো। স্ক্যাম বা তোমার যে ডেটা ব্রিচের তুমি কথাগুলো বলছো, ভিপিএন, হ্যাঁ তুমি নর্মাল ভিপিএন ইউজ করো না, ফ্রি ভিপিএন হলে সেখানে হতে পারে। তোমাকে প্রপার ভিপিএন ইউজ করতে হবে, যেটা আমি বললাম, নট ভিপিএন এর তুমি যদি প্রিমিয়াম বা অ্যাকচুয়ালটা নাও, তুমি যদি ফ্রি নামিয়ে নাও কোথা থেকে, ব্যাস তোমার তাহলে ওই একই সেম কেসই হবে, তুমি কিছু বেনিফিট পাবে না 2 দিন বাদে, ঠিক আছে। সাময়িক কালের জন্য প্রোটেকশন। হ্যাকিং কি? হ্যাকিং বেসিক্যালি সিকিউরিটি। স্যার ব্যাকআপের সুবিধাটা কি? ব্যাকআপ তুমি যদি রাখো, তোমার ডেটাগুলো অল্টার হচ্ছে কিনা, ডেটাগুলো তোমার কেউ আপডেট করে দিয়েছে কিনা সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আমরা ইন্ডাস্ট্রিতে কি করি, এভরি 90 ডেজ 45 ডেজ বাদে বাদে ডেটাগুলোকে ব্যাকআপ করি, ডেটাগুলোকে ব্যাকআপ করে আমরা অন্য জায়গায় তুলে নিয়ে গিয়ে রেখে দিই, যাতে কিনা আমার ডেটা লস হয়ে যাওয়ার চান্সেসটা কম থাকে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার। তা তুমি যদি ডেটাগুলোকে একই জায়গায় রেখে দাও, এবং তোমার মানে হ্যাকাররা কিন্তু একদিনে 2 দিন দেখে করে না, ওরা দীর্ঘদিন ধরে তোমাকে অবজার্ভ করবে যে তুমি কি করছো, যেই দেখতে পারবে তোমার উইকনেস কিছু আছে সিস্টেমে, তখনই ওরা অ্যাটাক করবে। তো তুমি যদি ইচ অ্যান্ড এভরি 90 ডেজ বা 45 ডেজ অন্তর অন্তর এই রুলসগুলোকে বা এই পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশন বলো, যাই বলো না কেন, এগুলোকে যদি মেনটেন করো, তাহলে হ্যাকার তোমার সিস্টেমে কোনো উইক পয়েন্ট খুঁজেই পাবে না অ্যাটাক করার জন্য, তো তোমার সিস্টেম সিকিউর থাকবে। তো ব্যাকআপও হবে, সেন্সিটিভ ডেটা তুমি ব্যাকআপ করছো,
দেখো না তোমার হোয়াটসঅ্যাপে কি হয়, তোমার হোয়াটসঅ্যাপে দেখা না 60 ডেজ বা সামথিং পরে ডেটা ব্যাকআপ, তুমি ব্যাকআপগুলো করছো মানে কি, ডেটা ব্যাকআপ করছো মানে কি, ধরো তোমার আজকে মোবাইলটা চুরি হয়ে গেল, লেটসে বলছি, হবে না ঠিক আছে এইসব, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এরকম হবে না, তো মোবাইলটা চুরি হয়ে গেল, এবার তুমি যখন একটা নতুন মোবাইল কিনে তুমি এবার হোয়াটসঅ্যাপ করবে, তুমি আগে তোমার খুব ক্রিটিক্যাল কিছু ইনফরমেশন আছে যেটা তুমি রেখেছিলে বা তুমি কমিউনিকেট করেছিলে, সেই চ্যাটগুলো তোমার দরকার, তো তুমি বলো তো তুমি যদি ওই 60 ডেজ অন্তর 7 ডেজ অন্তর ডেটা ব্যাকআপ না করতে, নতুন তোমার মোবাইলে তুমি আবারও হোয়াটসঅ্যাপ করলে তুমি পুরনো লাস্ট 3 মান্থস বা লাস্ট 7 ডেজ ডেটা তুমি পাবে 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 না না। তাহলে ডেটা ব্যাকআপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার সেনসিটিভ ডেটা তো ডেফিনেটলি ব্যাকআপ করতে হবে, বুঝতে পারলে ইম্পর্টেন্সটা কোথায় সোনিয়া? হ্যাঁ স্যার। So hacking key basically a security hacker is someone who explore method for breaching defense and exploit. আরে কে আবার জয়েন করে এখন, কোথায় গেল জয়েন করে আবার বেরিয়ে গেল, দেখো হ্যাঁ উইকনেস ইন আ কম্পিউটার সিস্টেম আর নেটওয়ার্ক, মানে হচ্ছে কি, মানে হচ্ছে হ্যাকার বিভিন্ন ধরনের হ্যাকার হয়, ব্ল্যাক হ্যাট হ্যাকার হয়, গ্রে হ্যাট হ্যাকার হয়, হোয়াইট হ্যাট হ্যাকার হয়, এটা তিনজনের আলাদা আলাদা কাজ, ঠিক আছে, সব হ্যাকাররাই যে বাজে তা নয়, এখানে ব্ল্যাক হ্যাট হ্যাকার যেটা দেখতে পাচ্ছ তারা বেসিক্যালি ক্রিমিনাল হয়, ক্রিমিনাল মানে এরাই হচ্ছে বেসিক্যালি এদের ইন্টেনশনই হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কের থ্রু দিয়ে ম্যালিসিয়াস সফটওয়্যার বা কিছুকে আমি অর্গানাইজেশন বলো বা কোনো ইন্ডিভিজুয়ালের মেশিনে আমি ইনপুট করব, যার দ্বারা আমার সেই মেশিনে ম্যালওয়্যারটা রিলিজ হয়ে আমার সেই মেশিনের ফাইলগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে, কম্পিউটারকে নিজের দখলে নিয়ে নিতে পারে, ক্রেডেনশিয়ালগুলো পাসওয়ার্ডগুলো তুমি তোমার ধরো ইম্পর্টেন্ট পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল সব কম্পিউটারে কোনো একটা নোট প্যাডে রেখে দিয়েছো, ঠিক আছে, যেহেতু তোমার মনে থাকে না, তো সেইগুলোকেও কিন্তু চুরি করে নিতে পারে, তো ঠিক আছে, এবং ক্রেডিট কার্ড নাম্বার সমস্ত জিনিস পার্সোনাল ইনফরমেশন, তো সেই কাজগুলো কারা করে বেসিক্যালি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, এদের ইন্টেনশনই থাকে মানুষের ক্ষতি করবে বা অর্গানাইজেশনের কনফিডেন্সিয়াল ডেটাগুলোকে ড্যামেজ করবে, ক্লিয়ার? হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে এথিক্যাল হ্যাকার, যে তোমরা আজকে যে শুনছো না এথিক্যাল হ্যাকিং কোর্স বেসিক্যালি এরাই হচ্ছে পরবর্তীকালে, এদেরকেই আমরা নাম দেবো হচ্ছে, যারা কিনা এই এথিক্যাল হ্যাকিং কোর্স পাস করে যাবে তাদেরকে আমরা নাম দেবো হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। তারাও কি করে, তারাও অর্গানাইজেশনের দাঁড়াও কোথায় আমি কোন পেজে ছিলাম, তারাও অর্গানাইজেশনের, ঠিক আছে, তারাও অর্গানাইজেশনে আমি বলছি, তারাও অর্গানাইজেশনের কিন্তু কি করবে, তারাও কিন্তু অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের সিস্টেমকে হ্যাক করবে, কিন্তু তাদের ইন্টেনশনটা আলাদা, এখানে ইন্টেনশনটা ম্যাটার করছে, ওরা কি ইন্টেনশনে করছে যে তোমার ফাইলগুলোকে নষ্ট করে দেবো, তোমার ডিভাইসকে ড্যামেজ করে দেবো, তোমার পার্সোনাল ইনফরমেশনকে নিয়ে নেবো এবং তার বদলে টাকা চাইবো, ঠিক আছে। হোয়াইট হ্যাট হ্যাকারের ইন্টেনশন হচ্ছে যে ভাই আমি ডিভাইসগুলোকে হ্যাক করব, আমার নিজের অর্গানাইজেশনেরই ডিভাইসকে হ্যাক করব, হ্যাক করে আমি আমার অর্গানাইজেশনকে বলবো যে দেখো তোমার অর্গানাইজেশনে আমি হ্যাক করে ফেলেছি এই ডিভাইসগুলোকে, তার মানে এই ডিভাইসগুলো কিন্তু উইক আছে, এই ডিভাইসগুলোকে তুমি কি করো, তুমি প্রপারলি সিকিউরিটি যে মেজারগুলো আছে ওগুলোকে তুমি ইমপ্রুভ করো, যাতে কিনা তোমার এই আমি আর নেক্সট টাইম যখন হ্যাক করবো তখন যেন না করতে পারি, বুঝলে? তাহলে হোয়াইট হ্যাট হ্যাকার প্রত্যেকটা মানে ইন্ডাস্ট্রিতে বলো, প্রত্যেকটা কোম্পানিতে বলো হোয়াইট হ্যাট হ্যাকার রয়েছে, এথিক্যাল হ্যাকাররা রয়েছে, যারা কিনা নিজেরই নেটওয়ার্ক, নিজেরই অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে রুটিন ওয়াইজ কি করে হ্যাক করে, এবার হ্যাক করে 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 চেক করে যে আদেও অর্গানাইজেশনের যে প্রত্যেকটা ডিভাইস আছে সেগুলো সিকিউর কিনা, মানে সেগুলোতে সিকিউরিটি মেজার প্রপারলি আপডেটেড আছে কিনা, যদি না থাকে তাহলে কোম্পানিকে একটা রিপোর্ট দেয় যে দেখো আমি এই করে করে পেয়েছি এতগুলো মেশিনে উইকনেস পাওয়া গেছে, তো এই মেশিনগুলোতে যে যে মানে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করো, যাতে কিনা আউটসাইডার কেউ, অর্গানাইজেশনের আউটসাইডার কেউ এসে অ্যাটাক করে ডেটা ব্রিচ না করতে পারে। ক্লিয়ার হয়েছে আমার পয়েন্ট সবার কাছে? হ্যাঁ, ইয়েস অর নো? হোয়াইট হ্যাট হ্যাকারের ব্যাপারে ক্লিয়ার হয়েছে? তাহলে এথিক্যাল হ্যাকার মানেই হচ্ছে এই হোয়াইট হ্যাট হ্যাকার, যারা কি, যারা গুড ইন্টেনশনে কাজ করে, যারা হ্যাক করে, টিপিক্যালি অর্গানাইজেশন তাদেরকে প্রচুর টাকা দিয়ে হায়ার করে, তারা অর্গানাইজেশনের সিস্টেম বলো, নেটওয়ার্ক বলো, এগুলোকে হ্যাক করে জানিয়ে দেয় যে তোমার অ্যাকচুয়ালি সিস্টেমে কী কী উইক পয়েন্টস আছে, যেখান থেকে সিস্টেমে তোমার বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে। কী কী অ্যাটাক হতে পারে? বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে, ব্যাকডোর আছে, ঠিক আছে, তারপর হচ্ছে ব্রুট ফোর্স আছে, ডিডস অ্যাটাক আছে, বিভিন্ন ধরনের অ্যাটাক আছে, সেই যেগুলো থেকে বাঁচায়। আরেকটা আছে গ্রে হ্যাট হ্যাকার। এরা না, এরা একটুখানি মানে কি বলবো, মাঝে মাঝে এরা ভালোও করে, মাঝে মাঝে এরা খারাপও করে, এদের মানে ওদের নিজের ইচ্ছায় চলে ওরা, ঠিক আছে।
এরা ধরো পুরো একেবারে কি বলবো, পুরো একেবারে বাজে ইন্টেনশন নিয়েই সবসময় কাজ করে। হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে ভালো ইন্টেনশন নিয়ে কাজ করে এবং অর্গানাইজেশন এদেরকে হায়ার করে যাতে কিনা অর্গানাইজেশনের নেটওয়ার্ক ডিভাইস সমস্ত প্রোটেক্ট রাখা যায়, ঠিক আছে। আর এরা হচ্ছে নিজেরা, এরা 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 কারোর কোনো অর্গানাইজেশন কোনো কিছু হয়ে কাজ করে না। এদের মেন উদ্দেশ্য হচ্ছে টাকা। যদি টাকা পাই তো আমি বাজে কাজ করব, ভালো কাজের জন্য টাকা দিলে আমি ভালো কাজ করব, বাজে টাকা দিলে কাজ মানে বাজে কাজের জন্য টাকা দিলে আমি কাজ করবো, এরকম ব্যাপার। মানে কোনো যদি অর্গানাইজেশন ডেকে এনে বলে এদেরকে যে তোমরা একটু আমার অর্গানাইজেশনের ডিভাইসগুলো আদেও প্রপারলি সিকিউরিটি মেজারগুলো আপডেট আছে কিনা চেক করো, তার জন্য এত টাকা দেবো, ওরা সেই কাজও করবে। আর যদি কেউ বলে যে না ওই অর্গানাইজেশনের ডেটাগুলোকে ডিলিট করে দিলে তোমাকে এতগুলো টাকা দেবো, তাহলে ও অর্গানাইজেশনের ডেটাগুলোকে ডিলিট করবে। মানে বুঝতে পারছো তো, ও কি হচ্ছে মিডিল ম্যান, মানে ওর মানে মিডিল ম্যান বলবো না, ও দুভাবেই কাজ করতে পারে। মানে ও কখনো ভালো ইন্টেনশনের হিসাবেও কাজ করবে, কখনো খারাপ ইন্টেনশনেও কাজ করতে পারে, ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ, মানে ওদের মেন অবজেক্টিভ থাকে ভাই যে আমাকে বেশি টাকা দেবে যেই কাজের জন্য তাদের হয়ে আমি কাজ করব। যদি আমাকে দেখা যায় যে বলা হয় যে ওই অর্গানাইজেশনের প্রত্যেকটা সিস্টেমকে হ্যাক করে তার প্রত্যেকটা ফাইলকে ডিলিট করে দিতে হবে সেন্সিটিভ, তার জন্য এত টাকা দেবে, তাহলে আমি ওদের হয়ে কাজ করব। যদি তার থেকেও বেশি টাকা ওই অর্গানাইজেশন দেয় যে তুমি আমার ডেটাকে প্রোটেক্ট করো, তুমি আমার সিস্টেমগুলোকে ভালো করে প্রোটেক্ট করো, চেক করো যে সেখানে আদৌ কোনো উইকনেস আছে কিনা, সেই জন্য যদি আমাকে টাকা দেয় আমি করবো। ওরা ওদের নিজের মর্জিতে করে, ওরা কোনো রকম কোনো অর্গানাইজেশনের পার্ট হিসাবে কাজ করে না। আর ব্ল্যাক হ্যাট হ্যাকারদের যে টিম আছে সেই হিসাবে ওরা কাজ করে, ওরা নিজের মতো থাকে। বলো, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার নেই। তো আজকে আমি জাস্ট এই অবধি, পরের দিন আমি বিভিন্ন ধরনের আরো অনেক ডিটেলস বলবো। তো জব প্রোফাইল হচ্ছে, যদি কেউ ইন ফিউচার সাইবার সিকিউরিটি নিয়ে ভাবতে চাও তাহলে এই হচ্ছে জব প্রোফাইল। এন্ট্রি লেভেলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, যেটা কিনা আমি আগের বছরে ছিলাম। এখন আমার কারেন্ট রোল হচ্ছে এইটা, সিকিউরিটি অ্যানালিস্ট, ঠিক আছে। ওকে, ইনসিডেন্ট এথিক্যাল হ্যাকার এবং এটা হচ্ছে মিড লেভেল এবং এন্ট্রি লেভেলের মাঝামাঝি আমি এখন আছি, ঠিক আছে। তো তুমি এখানে সিকিউরিটি কনসালটেন্ট হতে পারো, সিকিউরিটি ইঞ্জিনিয়ার পোস্ট আছে, ইনসিডেন্ট রেসপন্ডার আছে, ভালনারেবিলিটি অ্যাক্সেসার আছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর আছে, সিকিউরিটি স্পেশালিস্ট আছে। এগুলো হচ্ছে এন্ট্রি লেভেল জব। মিড লেভেল জব মানে হচ্ছে তুমি একটু মোটামুটি তোমার 6-7 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন তোমাকে কি দিয়ে দেবে, সিকিউরিটি অডিটর হিসাবে একটা রোল হয় সেটা দেয়, বা সিকিউরিটি আর্কিটেক্ট বলে একটা রোল হয়, সেটাতেও তোমরা জয়েন করতে পারো। তারপরে তুমি একেবারে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে চলে গেলে, মানে ধরো 10 বছর 15 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন তোমাকে কি কি পোস্ট দেওয়া হয়, সিকিউরিটি ম্যানেজার, সিকিউরিটি ডাইরেক্টর, ঠিক আছে, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। তো এইটা হচ্ছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হচ্ছে সব থেকে টপ মোস্ট, যার মিনিমাম স্যালারি 40 থেকে 50 লাখ হয় বছরে অ্যাটলিস্ট, ঠিক আছে। কারণ এ যতটা টাকা পায় এর রেসপন্সিবিলিটি ততটা, মানে যদি অর্গানাইজেশনে একটু এদিক ওদিক হয় তাহলে সবার প্রথম এ রেসপন্সিবল হবে, কারণ এ হচ্ছে হেড, ঠিক আছে। সিকিউরিটি ব্রিচ হলে বা কিছু হলে এর কাছে সবার প্রথমে আসবে এবং একে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তো যাই হোক, তো ডেফিনেটলি যত তোমরা বড় হবে তত তো তোমাদের রেসপন্সিবিলিটি বাড়বে, তো একদিন তোমরা ওই পোস্টে যেতেই পারো। তো এটা হলো বেসিক্যালি রোল, যদি কেউ এইভাবে চাও তোমরা এইভাবে এগোতে পারো। তো নেক্সট দিন আমরা বিভিন্ন ধরনের অ্যাটাকের ব্যাপারে জানবো। আজকে আমরা বেসিক ক্লাস করলাম এবং সাইবার সিকিউরিটির এই যে বেসিক আইডিয়াটা পেলে আমরা দুটো ক্লাসে হয়ে যাবে, পরের দিনে আমি শেষ করে দেবো, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ব্যাপারগুলো বলবো। তো তোমাদের কেমন লাগলো বলো, ইন্টারেস্টিং হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। সো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি আমি। থ্যাংক ইউ। নেক্সট দিনও দেখতে পারবো তোমাদেরকে আশা করছি ক্লাসে, এবং নেক্সট দিনও আরও ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো। তো আশা করি একবার তোমরা তোমাদের আইটি সিস্টেমের একটা কি বই আছে না, ভগবতী পাবলিকেশনের বই তোমরা ইউজ করো কি আইটি সিস্টেমের, পি মন্ডল বা সামথিং এরকম কোনো নামের? হ্যাঁ, জাস্ট ওই বইটা গিয়ে একবার রিডিং পড়ো, দেখো আমি যে কথাগুলো বলেছি ওগুলোই লেখা আছে, ঠিক আছে। তো তোমরা জাস্ট একবার রিডিং পড়বে আর আমার এই ভিডিওটা একবার সাথে চালিয়ে দেবে, তোমার আর কখনো বই খুলতেই হবে না সারা লাইফের জন্য, আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে। তো চলো টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট দিন, বাই।